আচ্ছা, রেকর্ড শুরু হয়ে গেছে। আমরা আসলে আজকে ল্যাপ্লাস শুরু করব। তো আপনাদের জাস্ট আমি কনসেপ্টটা ধরিয়ে দিচ্ছি আর কি। এর বাইরে আপনাদের আসলে ক্লাস যতটুকু ছিল অতটুকুতে টপিকটাই বাদ দেওয়া উচিত ছিল, কিন্তু পরবর্তী যখন এটা পাবেন পরে দেখা যাবে যে এটার জন্য অন্যান্য কোর্সগুলো হ্যাম্পার হবে। এই জন্য আমি টপিকটা অ্যাটলিস্ট আপনাদের পরিচয় করে দিয়ে দুই একটা ম্যাথ করে দিচ্ছি, যাতে হচ্ছে পরবর্তী যখন পান তখন অনেক বেশি হচ্ছে আননোন না লাগে। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আসলে কি বলতেছে? আমরা এর আগে পড়ে আসছি ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার সিরিজ এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তিনটারই কাজ হচ্ছে আপনাকে টাইম ডোমেন থেকে সিগন্যালটাকে নিয়ে যায় হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে। মানে কি, টাইম ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেনের মধ্যে পার্থক্য কি? আপনি টাইমের মধ্যে সিগন্যালটাকে ধরেন এরকম দেখতেছেন, কিন্তু এবার যদি আমি ফ্রিকোয়েন্সি, এর মধ্যে কয়টা ফ্রিকোয়েন্সি আছে সেটা যদি বের করতে চাই, তাহলে আমার তার ফ্রিকোয়েন্সি ডোমেনও দেখার প্রয়োজন পড়ে। তার মানে এইদিকে থাকে ফ্রিকোয়েন্সি, আর এখানে যে এইদিকে থাকতো টাইম ডোমেনে, আর এইদিকে থাকতো হচ্ছে তার ম্যাগনিটিউড, মানে এটার উচ্চ হাইট কত হবে। ধরেন আমি এটা যদি সিগন্যাল হয়, তাহলে এই সিগন্যালটা কীভাবে বলতে পারি না, লেটস সে টেন সাইন থিটা, আর এটা সাইন থিটা সিগন্যাল, সাইন টি। তো এটা যেরকম সিগন্যাল, এটাকে এখন ফুরিয়ার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসে নিতে হলে আমাকে, মানে ফ্রিকোয়েন্সি যেগুলো দেখার চেষ্টা করতে হলে আমাকে এটাকে ট্রান্সফার করে নিতে হয়। তো ট্রান্সফার করার জন্য আমরা অনেকগুলো টেকনিক পড়ছি। একটা হচ্ছে ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ফুরিয়ার ট্রান্সফর্ম, আর একটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এগুলোর ফান্ডামেন্টাল পার্থক্য ছিল, যেমন ফুরিয়ার সিরিজটা কেবলমাত্র পিরিয়ডিক সিগন্যাল হলেই করা যায়। যেমন আমরা দেখছি এরকম সিগন্যালগুলোর ট্রান্সফার করে দেখছি যে এটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক সাইন আর কোসাইন মিলে এই সিগন্যালটা তৈরি হয়। আপনাদেরকে আমি ডেমনস্ট্রেশনও দিয়ে দেখাইছি যে এরকম একটা সিগন্যাল, এরপর এর আরেকটা সিগন্যাল, এরপর আরেকটা সিগন্যাল, এভাবে এগুলোকে যোগ করতে থাকলে তখন সিগন্যালটা অলমোস্ট এরকম হইতে থাকে আর কি, আমরা দেখছি ডিসির ডিসির কাছাকাছি। কাছাকাছি। হ্যাঁ, আপনার হচ্ছে তার মানে এটাতে ইনফাইনাইট সংখ্যক ফ্রিকোয়েন্সি সিগন্যাল ছিল, আর এটাতে দেখেন এটাতে শুধুমাত্র একটা সিগন্যাল। তো এটা হচ্ছে ওয়ান সিগন্যাল। তো এটা যদি আপনি ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতেন, লেটস এটার ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, তাহলে 50, এইদিকে 0 হার্জ, এইদিকে 1 হার্জ, এভাবে 50 হার্জে গিয়ে একটা পিক কত পাইছেন, পিক পাইছেন হচ্ছে ধরেন 5। তাহলে এটা হচ্ছে 5, এরকম একটা ইম্পালস দেখতে পাচ্ছেন। তার মানে দুই ডোমেনে, কিন্তু একটাতে হচ্ছে টাইম ডোমেনে সিগন্যালটা দেখা যায় এরকম, আর ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখেন একটা ফ্রিকোয়েন্সি যেহেতু কারণে তার মানে একটা পালস পাইছেন। বুঝতে পেরেছেন? তো আমরা ফুরিয়ার সিরিজটা কখন অ্যাপ্লাই করি? ফুরিয়ার সিরিজটা অ্যাপ্লাই করি ওই ধরনের সিগন্যাল যেগুলো পিরিয়ডিক সিগন্যাল, অর্থাৎ যেগুলোতে এরকম রিপিটেটিভ প্যাটার্ন আছে। কিন্তু যদি পিরিয়ডিক না হয় তাহলে আমরা অ্যাপ্লাই করি হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে কি হয়, ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে নন পিরিয়ডিক সিগন্যালগুলোকে আমরা চাইলে ফুরিয়ার সিরিজের মতো ফ্রিকোয়েন্সি ডোমেনিক ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসটা করে ফেলতে পারি। এবার তাহলে ল্যাপ্লাসটার কি প্রয়োজন পড়তেছে? আচ্ছা, ল্যাপ্লাসটার প্রয়োজন পড়তেছে। আচ্ছা, এটা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম, আমরা যখন আপনাকে, আমি যখন লেকচার শিটটাও দিয়েছি, আমরা তিনটা কন্ডিশন দেখছিলাম ফুরিয়ার ট্রান্সফরমেশন করার সত্য। এটা হচ্ছে যে এটাকে হতে হয় অ্যাবসোলিউট ইন্টিগ্রাল হইতে হয়, তারপর দেখলাম যে ফাইনাইট সংখ্যক মিনিমাম এবং ম্যাক্সিমাম থাকতে হয়, এবং লাস্টেরটা কি জানি দেখলাম, তারপর হচ্ছে ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি থাকতে হয়। এখন এই কন্ডিশনগুলো যদি মেনটেন হয় তাহলে সেটা হয় আইদার কি সিগন্যাল, আইদার পাওয়ার সিগন্যাল আর হচ্ছে আপনার এনার্জি সিগন্যাল, এই কনসেপ্টগুলো আমি পড়িয়েছি, অথবা এনার্জি সিগন্যাল। যদি এমন হয় কোনো সিগন্যাল, যেমন এই ধরনের সিগন্যালগুলো এইরকম এক্সপোনেনশিয়ালি গ্লো করতেছে, এরকম সিগন্যালগুলো আসলে নাইদার পাওয়ার সিগন্যাল নর এনার্জি সিগন্যাল। এখন এই ধরনের কেসগুলোকে আমরা কি ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবো না, মানে ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশনে নিতে পারবো না, ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে পারবো না? এখন যে সিগন্যালগুলো নাইদার এনার্জি নর হচ্ছে আপনার হচ্ছে পাওয়ার সিগন্যাল, সেগুলাকে আমরা যদি ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে চাই, তখন আমাদের নিতে হয় আপনার হচ্ছে কিসের হেল্প, ফুরিয়ার সরি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের হেল্প। তো আপনি যদি এবার একটু সাবসেট করেন, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সবাইকে নিতে পারে। এরপর যদি আপনি ফুরিয়ার ট্রান্সফরমেশন জিজ্ঞেস করেন, তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নাইদার এনার্জি নর পাওয়ার, এছাড়াও পিরিয়ডিক, নন পিরিয়ডিক, সবগুলো সিগন্যালকেই নিতে পারে। পিরিয়ডিক, নন পিরিয়ডিক, নাইদার এনার্জি, নট ফুরিয়ার, সরি নট নর পাওয়ার, এই সবগুলো কন্ডিশনের সিগন্যালকেই আমার কি নিতে পারে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিতে পারে। এর মধ্যে ফুরিয়ার ট্রান্সফরমেশন কাকে নিতে পারে? ফুরিয়ার ট্রান্সফরমেশন নিতে পারে নন পিরিয়ডিক আর পিরিয়ডিক সিগন্যাল, কিন্তু এটাকে মাস্ট বি হইতে হবে পাওয়ার এবং এনার্জি সিগন্যাল, এই কন্ডিশনের মধ্যে পড়তে হবে, তাহলে এটা নিতে পারে। এরপর এর ভিতরে সাবসেট হিসেবে আমি বলতে পারি ফুরিয়ার সিরিজ।
ফুরিয়ার সিরিজ কি নিতে পারে, ফুরিয়ার সিরিজ শুধুমাত্র পিরিয়ডিক সিগন্যালকে নিতে পারে, বুঝতে পেরেছেন? তার মানে আমি এই যে বাহিরের যে শেলটা বলতেছেন, বাহিরের যে লার্জ সাবসেট বা ইউনিভার্সাল সাবসেট যেটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলতেছি, তাহলে সেটাকে আমরা বলতে পারি না জেনারেলাইজ আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি কনভার্সন বা ফ্রিকোয়েন্সি ডোমেন কনভার্সন হচ্ছে ফর্মুলা, কারণ সে সবগুলো মোটামুটি সবগুলো সিগন্যালকে সে নিতে পারে, বুঝতে পেরেছেন পার্থক্যটা? আচ্ছা, এটা মুছে কিভাবে? আচ্ছা, এরপর এরপর দেখেন, আচ্ছা তো এটাকে কিভাবে ডিফাইন করেন আমরা ফুরিয়ার সিরিজ ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে ডিফাইন করি সূত্রটা খেয়াল আছে? ফুরিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করছিলাম এরকম, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এফ অফ টি বা এক্স অফ টি, আপনি যেটাই লেখেন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এরকমই তো দেখাইছিলাম, জে ওমেগা টি ডিটি, এটাই তো ছিল। এখন দেখেন এখানে জাস্ট চেঞ্জ হয়েছে কি, জে ওমেগার জায়গায় বসছে এস, এস বসছে জে ওমেগার জায়গায়, বাকি সব হচ্ছে সেম, দেখেন এক্স্যাক্টলি সেম। এই ফুরিয়ার সিরিজ আর ফুরিয়ার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ইকুয়েশন সেটা দুইটাই একদম হুবহুব সেম, জাস্ট এস এর জায়গায় বসছে জে ওমেগা যখন আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করছি। তো এই যে এসটা আসলে কি, এসটা আসলে দুইটা কম্পোনেন্ট মিলে হয়, একটা হচ্ছে তার রিয়েল ভ্যালু থাকবে আর যে ইমাজিনারি ভ্যালু থাকবে, বা রিয়েল ভ্যালু আর হচ্ছে আমরা যেহেতু ইয়াতে হচ্ছে আপনার কি, এক মিনিট, আমরা যে হচ্ছে কমপ্লেক্স নাম্বার আই দিয়ে লিখি সেটাকে আমরা যখন ইলেকট্রিক্যাল জিনিসপত্র পড়াশোনা করি তখন আমরা হচ্ছে লিখি কি দিয়ে, জে দিয়ে, কারণ আই অলরেডি কারেন্টের জন্য দখল হয়ে রয়েছে। তাহলে এটা দুইটা কম্পোনেন্ট থাকে, একটাকে বলা হচ্ছে, আমি জাস্ট দুইটা নাম দিচ্ছি, জে ওমেগা, এটা হচ্ছে রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে, আর যখন এই রিয়েল পার্টটা জিরো হয় তখন যদি আপনি এই এস এর জায়গায় এটা বসান তখন সেইটা সূত্রটাকে আমরা বলি ফুরিয়ার ট্রান্সফরমেশন, দেখেন অ্যাজ সিম্পল। আচ্ছা, এখানে আরেকবার একটু বলেন স্যার এই কথাটা। আচ্ছা এখানে দেখেন তো, এটা হচ্ছে এটা একটু মুছে দাঁড়ান, এক মিনিট, এইখানে দেখেন এইখানে আছে কি এস টি না মাইনাস এস টি, আমাকে যদি ফুরিয়ার ট্রান্সফরমেশনে এফটিতে যাইতে হয় ফুরিয়ার ট্রান্সফরমেশন, তখন আমার এখানে থাকা উচিত কি জে ওমেগা, আর আমি এসকে বললাম এই নাম, এস এর দুইটা অংশ, একটাকে বলি আমরা হচ্ছে মানে ডেল্টা সিগমা অ্যান্ড জে ডাব্লিউ, যে তো হচ্ছে কমপ্লেক্সের চিহ্নটা, তার মানে এই যে সিগমা যে ভ্যালুটা সেটাকে আমরা বলি রিয়েল পার্ট, আর ওমেগা যেটা সেটাকে বলে আমরা আপনার হচ্ছে ইমাজিনারি পার্ট, আর এই দুইটা মিলেই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার হয় আর কি, সেটা তো জানেন। এখন যদি কমপ্লেক্স নাম্বারটার রিয়েল পার্টটা জিরো বসান তাহলে দেখেন তো, আমি যদি এবার এস এর জায়গায় এটা বসাই দিই, রিয়েল পার্টটা জিরো বসালে এস থাকতেছে কি জে ওমেগা না, জে ওমেগাই তো আছে। এখন যদি আমি এসটা এখানে বসাই তাহলে আমার এই যে ইকুয়েশনটা সেটা এইটাতে কনভার্ট হয়ে যায় কিনা, তখন সেটাকে আমরা বলতেছি ফুরিয়ার ট্রান্সফরমেশন। দেখেন তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসলে ফুরিয়ার ট্রান্সফরমেশন তো নিতেও পারে, আরও কিছু হচ্ছে সিস্টেমকে নিতে পারে। তো সিস্টেম সেগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে নয়দার হচ্ছে আপনার পাওয়ার সিগন্যাল, নর এনার্জি সিগন্যাল। আচ্ছা, বুঝতে পারছেন যে আমি ল্যাপ্লাস ট্রান্সফরমের স্যার রিয়েল পার্টটা কি জিরো হইলে হ্যাঁ তখন কি ফুরিয়ার ট্রান্সফরমেশন হয়ে যায়? মানে আপনার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ভ্যারিয়েবল এসটা আছে এটা দুইটা পার্ট, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট। আমি যদি রিয়েল পার্টটাকে জিরো বসাই তাহলে থাকতেছে জে ওমেগা, আর তখনই যে আমি যদি রিয়েল পার্টটা কোনো কারণে জিরো হয়ে যায় তখন যে সিগন্যালটা বা যে ইকুয়েশনটা আমার হয় সেটাকে আমরা বলছি ফুরিয়ার ট্রান্সফরমেশন, বুঝতে পেরেছেন? তাহলে ফুরিয়ার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আর ফুরিয়ার ট্রান্সফরমেশনের সাথে একটা সম্পর্ক আছে। রাইট, একটা সম্পর্ক আছে। যখন আমার এটার মধ্যে যে ভ্যারিয়েবলটা আছে এসটা আছে সেটাকে এসটাকে আসলে বলে দেখেন এই যে কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স ভ্যারিয়েবল। ওকে, তো এই কমপ্লেক্স ভ্যারিয়েবলের আমার যখন রিয়েল পার্টটা জিরো হয়ে যায় তখনই আমার সেটাকে আমরা বলতে পারি ফুরিয়ার সিগন্যাল, আপনি চাইলে ল্যাপ্লাস সিগন্যালও বলতে পারেন, বুঝতে পেরেছেন?
তাহলে ল্যাপ্লাস সিগন্যাল সবগুলাকে কভার করে। দেখেন রিয়েল নাম্বারটা যদি জিরো না হইতো সেটাকেও কভার করতেছে, আর জিরো হয়ে গেলে সেটাকেও কভার করতেছে, আর জিরো যখন হয় তখন সেটাকে আমরা বলি ফুরিয়ার ট্রান্সফরমেশন। বুঝতে পেরেছেন? তাহলে আমার একটা সিগন্যাল দেখেন এখানে আসলে আমি যদি এটাকে আবার একটু ডাইসেক্ট করি ইকুয়েশনটাকে, তাহলে দেখেন কালার চেঞ্জ করে কিভাবে। এখন দেখেন এই ফাংশনটা এফটি যে ফাংশনটা, এটা কি টাইমের ফাংশন না? আর এখানে কি আছে? এস আছে। কোনো একটা রিলেশনের মাধ্যমে আপনি এটা নিয়ে যাচ্ছেন কোথায়? আগে ছিল টি এর ফাংশন, এখন চলে গেছে এস এর ফাংশন। এই যে এস এর ফাংশন চেঞ্জ হয়ে গেছে, এই এসটা আসলে কি? এসটা আসলে হচ্ছে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি। এই যে দেখেন কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল, বা এটাকে আপনি চাইলে কমপ্লেক্স ভেরিয়েবলও বলতে পারেন। কমপ্লেক্স ফ্রিকোয়েন্সির এই যে ওমেগা, ওমেগা সমান আমরা জানি কি, আবার ওমেগা সমান 2πf না? 2πf কিনা, মানে এটা আসলে আলটিমেট, এইগুলো তো কনস্ট্যান্ট, এটা তো বাদ দিতে পারেন। তার মানে আসলে নিয়ে যাচ্ছেন কই? কমপ্লেক্স ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাচ্ছেন। তো এই জন্য আমরা বলতেছি আমাদের আগে সিগন্যালটা ছিল এইদিকে টাইম, আর এদিকে ছিল তার হাইট, ম্যাগনিটিউড। এখন সেটাকে আমরা চেঞ্জ করে দেখেন কোথায় নিয়ে যাচ্ছি? এস এ নিয়ে যাচ্ছি। এই এসটা আসলে কি? এসটা আসলে ফ্রিকোয়েন্সি না? দেখেন এখানে সামহাউ তো ফ্রিকোয়েন্সি। তো আর যখন আপনার রিয়েল পার্টটা যখন ছিল এটা ডাইরেক্টলি ফ্রিকোয়েন্সি ছিল, তখন সেটাকে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন বলছিলাম। এখন আপনার রিয়েল একটা কনস্ট্যান্ট পার্টও অ্যাড হয়েছে, তখন সেটা একটা আরেকটা সিগন্যালের নতুন সিগন্যাল হয়েছে, যেটাকে আমরা বলতেছি কমপ্লেক্স ফুরিয়ার। তো সেটাকে নেওয়ার জন্য কমপ্লেক্স আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল, সেটাকে নেওয়ার জন্য আমরা ইউজ করি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। বুঝতে পেরেছেন? তখন যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসে তাহলে এই কোয়েশনটা লিখবেন আর এই টার্মগুলো লিখবেন যে কোনটার মানে কি। ওকে, এই উপরের ইকুয়েশন লিখবো, এফএস এর ইকুয়েশনটা এটা লিখবো। হ্যাঁ এটা লিখবেন আর এই দুই তিনটা জাস্ট কোনটার টার্মের মানে কি, এস এর মানে কি, এস কে কোনটা টার্মে মানে কি এস সমান এইগুলো হচ্ছে লিখবো, তাই তো? রেডিয়ান সিগমা জে ওমেগা, যেখানে সিগমা হচ্ছে রিয়েল পার্ট আর ওমেগা হচ্ছে আপনার হচ্ছে ইমাজিনারি পার্ট বা ফ্রিকোয়েন্সি পার্ট। ওকে, এটাকে অনেক ভাবে স্যার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এটা একটু দিয়েন তো আমাদের পিডিএফটা। আচ্ছা, এটা রেডি করা আছে, সমস্যা না, এটা দিয়ে দিতে পারবো। লোয়ার কেস, আচ্ছা এটাকে অনেকভাবে দেখানো যায়। আমরা যেমন দেখছিলাম আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করছিলাম তখন আমরা এইভাবে দেখাইছিলাম না? এফ দিয়েও লিখতে পারেন, চাইলে কেউ ওমেগা দিয়েও লিখতে পারে, চাইলে কেউ এভাবেও লিখতে পারে যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এক্স টি, এভাবেও লিখতে পারে না? আমরা অনেকগুলো সূত্রের মাধ্যমে দেখাইছি না এটা? জি স্যার। এই নোটেশন সবগুলোই সেম, এক এক বইতে দেখবেন যে এক এক নোটেশন ইউজ করতেছে। এখন সেটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বলি, তখন দেখবেন যে এইভাবে দেখাচ্ছে, এখানে এফ না বসায় আপনার এস বসাচ্ছে, কারণ এস তো দুটাকেই কভার করে। দেখেন এস সমান কি বলতে পারি? সিগমা, যেটা রিয়েল পার্ট, আবার জে ওমেগা না? আবার জে ওমেগাকে যদি আমি আবার ভাঙি, ওমেগা সমান আমি কি লিখতে পারি? 2πf না? তো আমি যদি 2πf কে যদি ইগনোর করি তাহলে থাকতেছে f। তার মানে আপনি এইটা আবার অনেক বইতে দেখবেন যে এভাবেও দেখাচ্ছে এল এক্স অফ টি, এইটা এভাবেও দেখানো যায়, এভাবেও দেখানো যায়। এক্স অফ টি কে কি করতেছি? এল দ্বারা বোঝাচ্ছে ল্যাপ্লেস করতেছি। বুঝতে পেরেছেন? তো এখানে বলতেছে আপনারা চাইলে এই যে এল সিগন্যাল, ইউ সিগন্যালটা ইনপুট সিগন্যাল, অথবা এল ভি ইন, এভাবেও দেখানো যায় আর কি। আচ্ছা যাই হোক, এই নোটেশনটা ইম্পর্টেন্ট। ডিফারেন্স বিটুইন ফুরিয়ার ট্রান্সফরমেশন আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অলরেডি আমি বলে ফেলছি। এটা একটা জেনারেলাইজ ফরম্যাট, জেনারেলাইজ টার্ম, যেটা আসলে কোথায় নিয়ে যাচ্ছে? কমপ্লেক্স প্লেনে নিয়ে যাচ্ছে। এটার কমপ্লেক্স প্লেনটা কেমন ছিল? এস সমান ওমেগা জে ডাব্লিউ। যখন আপনি ওমেগাকে জিরো বসাই দেন, এই যে দেখেন ওমেগা সমান যখন আমি জিরো বসাই দিই, তাহলে সেটা চলে যায় কোথায়? সেটাকে বলতেছি আমরা, দেখেন ফুরিয়ার ট্রান্সফরমেশন। ফুরিয়ার ট্রান্সফরমেশন কখন হবে? যখন জে ওমেগা থাকবে আর আপনার রিয়েল পার্টটা যখন জিরো হয়ে যায়, তখন আমরা সেটাকে বলছি ফুরিয়ার ট্রান্সফরমেশন। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসলে দুটাকেই কভার করে, ফুরিয়ার ট্রান্সফরমেশনটাও কভার করে, এক্সট্রা কিছুকেও কভার করে। যে যখন এক্সট্রা কিছুটা কখন হবে? যখন ডেল্টা সমান নট জিরো হবে আর কি। তো এই যে এস প্লেনটা কেমন দেখতে? আমরা সচরাচর প্লেনগুলো কিভাবে দেখি? এইদিকে থাকে এক্স অ্যাক্সিস আর এইদিকে থাকে ওয়াই অ্যাক্সিস, অথবা আমরা দেখি এইদিকে থাকে টাইম আর এইদিকে থাকে হচ্ছে কোনো একটা অন্য একটা ভ্যালু, লেটস সে কোনো একটা ডিস্টেন্স এরকম থাকতে পারে, কোনো একটা ভ্যালোসিটি এরকম থাকতে পারে। আর আপনার এস প্লেনটা কেমন? এটাকে এস প্লেন বলে। এস প্লেনের হচ্ছে এই পাশে থাকে রিয়েল ভ্যালুটা, তাহলে এই পাশে থাকবে রিয়েল ভ্যালুটা, আর
এই পাশে থাকে কমপ্লেক্স ভ্যালুটা। বুঝতে পেরেছেন? এস প্লেন এস সমান, আমরা তো এমনিও জানি জটিল সংখ্যা, আপনারা জানেন না জটিল সংখ্যার সমান আমরা এইভাবে লিখতাম না, এ আই বি। তো এটাকে কিভাবে দেখাইতাম, এই পাশে থাকতো এ আর এই পাশে থাকতো আই বি, আর এটার যে যে কোঅর্ডিনেট সেটাকে বলতাম আমরা জেড, জেড সমান এ আই বি। এরকম করে আমরা কমপ্লেক্স নাম্বার পড়ছি না? আপনারা কমপ্লেক্স নাম্বার টার্মটা সম্পর্কে পরিচিত আছেন কিনা? ইন্টারমিডিয়েটের টপিক থাকা উচিত আপনাদের। ইলেকট্রিক্যালে ওয়ান অফ দ্য হচ্ছে কি বলবো, মানে বিশাল একটা পরিসর নিয়ে শুধু কমপ্লেক্স নাম্বারই পড়ে আছে। আপনারা যদি এসি অ্যানালাইসিস করেন, আরসি অ্যানালাইসিস করেন, অথবা হচ্ছে এই যে এক্সপোনেনশিয়াল অ্যানালাইসিস করেন, তখনই আপনার কি বলে এক্সপোনেনশিয়াল বলতে চাইছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আর হচ্ছে আপনার হচ্ছে স্টেবিলিটি অ্যানালাইসিস করেন, তখনই দেখবেন যে কমপ্লেক্স নাম্বার ঢুকে। তার মানে কমপ্লেক্স নাম্বারটা আপনাদের দক্ষতা থাকা উচিত। ওকে, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স প্লেন, আমরা এটা অলরেডি বলে ফেলছি। আচ্ছা, অ্যাডভান্টেজ কী কী আছে আমার, কেন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিতে মানে পড়াশোনা করতেছি? তো অ্যাডভান্টেজ হচ্ছে এইটা, কিছু অ্যাডভান্টেজ দেখে নেন। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা আসলে একটা সিগন্যাল স্টেবল হবে কি হবে না, স্টেবল অ্যানালাইসিসও করা যায়, আর হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে ফুরিয়ার ট্রান্সফরমেশন, সরি ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসও করা যায়। ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস এবং স্টেবিলিটি অ্যানালাইসিস দুইটাই ল্যাপ্লাসের মাধ্যমে করানো যায়। আর অন্যদিকে ফুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র তার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করা যায়, স্টেবিলিটি অ্যানালাইসিস করা যায় না। ওকে, আর একটা সুবিধা আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আপনি যদি ধরেন আপনাকে আমি একটা ফাংশন দিলাম, ওয়াই সমান হচ্ছে এরকম একটা ফাংশন, যেটা হচ্ছে এক্স স্কোয়ার টি ডিটি, এরপর হচ্ছে ইউটি টি। ধরেন এরকম একটা ফাংশন দিলাম, যেটা একটা ডিফারেনশিয়াল ফাংশন। আপনারা ম্যাথ 3 পড়ছেন না, ম্যাথ 3 বা 4-এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছেন না? জি করছি। এই যে যখন এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে আসে, এগুলোকে সলভ করা যায় না। আমরা ডাইরেক্টলি হচ্ছে আমরা যে ম্যাথমেটিক্স পড়ে আসছি সেগুলোকে সলভ করতে কঠিন হয়ে যায়, কারণ আমরা আসলে লিনিয়ার সিগন্যালকে সলভ করতে পারি। ডিফারেনশিয়াল এটা তো দেখেন ডিগ্রি কত 2 না? এখন এটাকে যদি আপনি সলভ করতে যান অথবা এক্স এর ভ্যালুটা বের করতে যান, তারপর আপনার কি করতে হবে, দুইবার উপর পাশে ইন্টিগ্রেশন করতে হবে। এবারে আবার এই পাশে ইন্টিগ্রেশন করতে গেলে দেখেন এইটার উপর দুইটা ইন্টিগ্রেশন চলে আসছে না? ইন্টিগ্রেশন কীভাবে সরাবেন? আবার এইদিকে ডিফারেন্সিয়েশন সরাইতে হলে ইন্টিগ্রেশন করতে হয়। তার মানে একবার ইন্টিগ্রেশন করতে গেলে ডিফারেন্সিয়েশন চলে আসে, আবার ডিফারেন্সিয়েশন সরাইতে গেলে ইন্টিগ্রেশন চলে আসে। তো এটাই প্রবলেম। এখন এই ধরনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো আছে সেগুলোকে আমরা ডাইরেক্টলি সলভ করতে পারি না। কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একটা ভালো ব্যাপার হচ্ছে সেই ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল ইকুয়েশনগুলোকে, এরকম জটিল ইকুয়েশনগুলোকে আপনার অ্যালজেব্রিক ইকুয়েশনে নামায় নিয়ে আসে, অর্থাৎ যোগ বিয়োগ। অর্থাৎ ব্যাপারটা কেমন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকম একটা ইকুয়েশনে নিয়ে চলে আসে। সেটা আমরা দেখব, আমরা দুই একটা ম্যাথ করলেই বুঝতে পারবেন যে এটা আসলে আপনার হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশন বা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে নিয়ে নামায় নিয়ে চলে আসে এই জায়গায়। ইভেন এক্সপোনেনশিয়াল সিগন্যালগুলোকে আপনার হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশনে নিয়ে আসে। এই জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এই জন্যও পড়ি। অনেক কঠিন ম্যাথ সলভ করতে গেলে আমাদের তখন ডিফারেনশিয়াল ম্যাথগুলো সলভ করতে গেলে এবং ইন্টিগ্রাল ম্যাথগুলো সলভ করতে গেলে আমার ডাইরেক্টলি কোনো টুলস নাই যেগুলো দিয়ে আমরা সহজে করতে পারি। তখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে একে যখন অ্যালজেব্রিকে নিয়ে আসবো তখন সলভ করে ফেলবো অ্যালজেব্রিকের নিয়মে। তারপর এটাকে আবার ব্যাক ক্যালকুলেশন করবো। ব্যাক ক্যালকুলেশনকে আমরা বলি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আপনাদের আমি পড়াবো না। তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে যাওয়ার পর আমরা আবার আগে সিগন্যালটার যে অ্যালজেব্রিক ইকুয়েশনটা সলিউশন কী হবে সেটা বের করতে পারি। তার মানে এটা একটা ম্যাথমেটিক্যাল টুলও সলভ করার জন্য অনেক জটিল ইকুয়েশন। আবার এছাড়াও কি কমপ্লেক্স অ্যানালাইসিসগুলো, যেমন দেখেন আরসি, এলসি, আরসি এবং মানে আমরা যে আরএলসি সার্কিট বলি না, আরএলসি সার্কিটের দেখেন তো আর এর ইকুয়েশন কীভাবে আসে। আর এর ইকুয়েশন এইভাবে আসে না, কারেন্টের ইকুয়েশন যদি দেখেন সি ডিবি বাই ডিটি আসে না। আর এটা আপনার হচ্ছে ক্যাপাসিটেন্সের ইকুয়েশন তো এইটা। আর আপনার যদি ইন্টিগ্রেশনের ইকুয়েশন কী বলে আপনার হচ্ছে ইন্ডাকটেন্সের ইকুয়েশন যদি দেখেন এরকম আসে কিনা, আই ডিআই ডিটি। এই দেখেন এগুলাতে একটাতে ইন্টিগ্রেশন আছে, একটাতে ডিফারেন্সিয়েশন আছে, এটাকে সলভ করা খুবই কঠিন। তো ওই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা যখন অ্যানালাইসিস করার প্রয়োজন পড়ে তখন আমরা ল্যাপ্লাস করে ফেলি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে। এই যে দেখেন আমরা বলছিলাম কি যে ল্যাপ্লাস ইকুয়েশনের কেন প্রয়োজনীয়তা পড়ছে, অ্যাডভান্টেজ কি, সেটা স্টেবিলিটি অ্যানালাইসিস করতে পারে। একে তো ফুরিয়ার বলতেছি সরি ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসে নিয়ে যায়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেনে ওদেরকে নিয়ে যেতে পারে। ফ্রিকোয়েন্সি ডোমেনগুলোর মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি কেমন আছে সেটা দেখতে পারি।
এছাড়াও এই সিগন্যালটা কি স্টেবল সিগন্যাল নাকি নন স্টেবল, মানে ড্যাম্পিং সিগন্যাল নাকি আনস্টেবল সিগন্যাল, সেগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি। এখন স্টেবল সিগন্যাল অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে আরওসি অ্যানালাইসিসটা করতে হয়। এখন আরওসি টার্মটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, তো আরওসিকে বলা হচ্ছে, আরওসি আমি যদি ভাঙি সেটাকে বলা হয় হচ্ছে রিজিয়ন অফ কনভারজেন্স। রিজিয়ন অফ কনভারজেন্স মানে কি? আচ্ছা, একটা সিগন্যাল সলভেবল কখন হবে? যখন সে কনভার্স হবে। কনভার্স মানে কি? সেটা একটা ছোট হইতে থাকবে, মানে এটা একটা বাউন্ডেড হয়ে যাবে। আমরা বাউন্ডেড সিগন্যালও পড়ছি, বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট সিগন্যালও পড়ছি, যে উভয় পাশ থেকে যখন বাউন্ডেড হয় তখন এই সিগন্যালটাকে আমি ডিপ ইন্টিগ্রেশন করতে পারি এবং তার একটা নির্দিষ্ট ভ্যালু পাই। কিন্তু এটা যদি বাউন্ডেড না হয়, লেটস সে সিগন্যালটা এমন, এটা তো খালি বড় হচ্ছে, এটা তো বাউন্ডেড হচ্ছে না, তো এই সিগন্যালটাকে স্টেবল সিগন্যাল, এটা আনস্টেবল সিগন্যাল, এটা আমরা এমনিও বুঝতে পারি। এটা যদি আমাদের কোনো একটা ন্যাচারাল কোনো ভাইব্রেটিং কোনো মোটর বা কিছু হয়, তখন এই যদি ড্যাম্পিংটা এরকম আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন তাকে আমরা স্টেবল সিগন্যাল বলি না, এটা আনস্টেবল সিগন্যাল। এখন একটা সিগন্যাল স্টেবল হবে বা আনস্টেবল কিনা, বা আনস্টেবল স্টেবল বা আনস্টেবল কিনা সেটা বুঝতে হয় আমাকে রিজন অফ কনভার্জেন্স দিয়ে। রিজন অফ কনভার্জেন্স মানে কি? সেটা আসলে কি কনভার্স হচ্ছে কিনা, অর্থাৎ মানে ছোট হয়ে আসতেছে কিনা, তখন সেই ব্যাপারটাকে বলে আমরা কনভার্জেন্স। এখন একটা সিগন্যাল যদি কনভার্জেন্স হয় তাহলে তার স্টেবিলিটি আছে, স্টেবিলিটি তখন থাকে। তো এখন আমরা স্টেবিলিটি আছে কি না আছে সেটা বোঝার জন্য আমাকে তাহলে কি দেখতে হয়? এটা আরওসি, আরওসিটা বের করতে হয়। আরওসি মানে কি? আরওসি মানে হচ্ছে রিজন অফ কনভার্জেন্স। তো এবার এটার ফর্মাল ডেফিনেশনটা একটু দেখেন, আপনাদের পরীক্ষায় আরওসি নিয়ে কিছু ম্যাথ, মানে আমি সাজেশন দিব, সমস্যা নেই, তারপরে বলতেছি আর কি, আরওসিটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, ওকে, তাহলে আরওসিটা কি? এই সিগন্যাল, এই কোর্সটা আসলে আপনাদের অনলাইনে আর দেওয়াই উচিত না, এটা অফলাইনে করা উচিত। খুবই ঝামেলার কোর্স, লিখতে হয় বেশি। দেখেন আরওসি কি বলতেছে, ইস আরওসি ইজ দ্য সেট অফ ভ্যালুস অফ কমপ্লেক্স ভ্যারিয়েবল ফর হুইচ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সিগন্যাল কনভার্স মানে কি? অ্যাবসলিউটলি ইন্টিগ্রাল মানে কি? যখন ধরেন আপনার একটা সিগন্যাল দেওয়া আছে এরকম, এই সিগন্যাল তো টাইম অ্যাক্সিসে দেওয়া আছে, এইদিকে হচ্ছে টাইম আর এইদিকে হচ্ছে তার ম্যাগনিটিউড, ঠিক আছে? এখন সেটাকে আপনি ল্যাপ্লাসে ট্রান্সফার করলেন, ল্যাপ্লাস ট্রান্সফার করে দেখলেন যে আপনার সিগন্যালটা এরকম হচ্ছে, এরকম হলে বোঝা যাচ্ছে এটা কনভার্জেবল। তো এই যে সিগন্যালটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার পর এটা কি কনভার্স কিনা, মানে এটা কি আপনার হচ্ছে মানে অ্যাবসলিউটলি ইন্টিগ্রাল কিনা। কনভার্স হওয়ার মানে কি? কনভার্স হওয়ার মানে হচ্ছে এটার এরিয়া আন্ডার দ্য কার্ভ পাবেন, এরিয়া আন্ডার দ্য কার্ভের আরেক নাম হচ্ছে অ্যাবসলিউট ইন্টিগ্রাল। তো অ্যাবসলিউট ইন্টিগ্রাল হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমাদের দেখতে হয় এটা রিজন অফ কনভার্জেন্স আছে কিনা। রিজন অফ কনভার্জেন্স বের করার অনেকগুলো টেকনিক আছে, আমরা একটু পরেই দেখতেছি সেগুলা। কিন্তু রিজন অফ কনভার্জেন্সটা কি বুঝছেন? এটা আসলে কি? এটা হচ্ছে যে কোনো সিগন্যাল আপনার সিগন্যালটা কনভার্স হবে কিনা। কনভার্স মানে কি? কনভার্স মানে হচ্ছে সেটা ইন্টিগ্রেবল কিনা। ইন্টিগ্রেবল মানে কি? তাকে ইন্টিগ্রেশন করা যায় কিনা বা তার এরিয়া বের করা যায় কিনা। আপনি যখন তাকে টাইম ডোমেন থেকে যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে গেছেন, তখন যে সিগন্যালটা পাইছেন সেটার এরিয়া বের করতে পারছেন কিনা। যদি এরিয়া বের করতে পারেন তাহলে সে কনভার্জেন্স, তাহলে তাকে কনভার্স করা যায়। তার মানে হচ্ছে সেই সিগন্যালটা হচ্ছে স্টেবল সিগন্যাল। আমি একটু সিকোয়েন্সটা দেখাই, আমি আপনাদেরকে একটু বলি সিকোয়েন্সটা কেমন। সিকোয়েন্সটা হচ্ছে আপনাকে প্রথমে টাইম অ্যাক্সিসে সিগন্যালটা দিছে, লেটস সে এই সিগন্যালটা টাইম অ্যাক্সিসে দেওয়া আছে, ঠিক আছে? ওইটাকে আপনি কোথায় কনভার্ট করবেন? ওইটাকে আপনি এসে কনভার্ট করবেন। এসটা আসলে কি? এরপর হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে কনভার্ট করলেন। কনভার্ট করার পর এই সিগন্যালটা স্টেবিলিটি আপনি চেক করতে যাচ্ছেন, স্টেবিলিটি। এখানে স্টেবিলিটি চেক করার জন্য আমাকে দেখতে হয় কি সে আরওসি আছে কিনা, অর্থাৎ রিজন অফ কনভার্জেন্স আছে কিনা, মানে কোন রেঞ্জে রিজন অফ কনভার্জেন্স। তার মানে ওই রেঞ্জটা দেখতে হয় যে কোন রেঞ্জে। আমি বলি না, ধরেন নাম্বারটা আমার বয়স হচ্ছে 2 থেকে 5, তাহলে এইটা একটা রিজন যে 2 আর 5-এর মধ্যে আমার বয়সটা হবে, তাহলে এই রিজনের মধ্যে হলে সেটা কনভার্জেন্স হবে, আদারওয়াইজ হবে না। তো আমাকে রিজনটা দেখতে হয়, রিজনটা ফাইন করতে হয় কোন রিজনে গেলে আমার এই সিগন্যালটা স্টেবল হবে। তাহলে তার জন্য আমাকে কি বের করতে হয়? রিজন অফ কনভার্জেন্স বা একটা এই রিজন অফ মানে একটা রেঞ্জ বের করতে হয়। এই রেঞ্জটার মধ্যে যদি থাকে তাহলে সেটা স্টেবল হবে। আর স্টেবল হওয়ার মানে কি? স্টেবল হওয়ার মানে হচ্ছে যে আপনি যেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে যে সিগন্যালটা পাইছেন তার এরিয়া আপনি বের করতে পারবেন, বুঝতে
বুঝতে পেরেছেন? যখনই এরিয়া বের করা যায় তখন সেই সিগন্যালটাকে স্টেবল সিগন্যাল বলি। আর যে রেঞ্জে এরিয়াটা বের করা যায়, অর্থাৎ সিগন্যালটা এমনও তো হইতে পারতো যে এরকম গিয়ে আবার এরকম হয়ে গেছে, তখন এই রেঞ্জে তো সেটা স্টেবল দেখেন, এবং এই রেঞ্জেও স্টেবল, কিন্তু এর পরবর্তী রেঞ্জগুলোতে সে স্টেবল না। তার মানে এই জায়গায় তার রিজন অফ কনভার্জেন্সটা আমরা বের করার চেষ্টা করব, যাতে হচ্ছে তার আমরা এরিয়াটা বের করতে পারি। আর এরিয়া বের করা মানেই হচ্ছে তার স্টেবিলিটিটা বের করা। আর এরিয়াকে অন্য ম্যাথমেটিক্যাল ভাষায় আমরা এইভাবে বলি যে অ্যাবসোলিউট ইন্টিগ্রেবল, অর্থাৎ তাকে ইন্টিগ্রেশন করা যায়, এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করা যায়। বুঝতে পেরেছেন? স্যার আপনার কথা আগে আসতেছে আর লেখাটা অনেক পরে আসতেছে, স্লো করতেছে মনে হয় পিসি আপনার। এটা কি আপনার করতেছে নাকি সবারই করতেছে? না আমারটা করতেছে না, পিসি স্লো। আমি তো মনে হচ্ছে যে এখনো করতেছে না স্লো। না এরকম করতেছে না স্যার। তাহলে আপনার ইন্টারনেট তো স্লো হইতে পারে। আপনাদের এখানে সবার এখানে করতেছে ল্যাগিংটা? না ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। তো তাহলে আমার রিজন অফ কনভার্জেন্স কেন বের করতে হয়? রিজন অফ কনভার্জেন্স এই কারণে বের করতে হয়, তাহলে আমাকে দেখতে হয় সেটা কনভার্স হবে কিনা। কনভার্স মানে ইন এ সেন্স সে সিগন্যালটা স্টেবল হবে কিনা। যদি কনভার্স না হয়, ওই এই নির্দিষ্ট রিজনের মধ্যে সে যদি কনভার্স না হয়, তাহলে ওই রিজনের মধ্যে সে স্টেবল না। বুঝতে পেরেছেন? আর যে রিজনের মধ্যে হচ্ছে সে স্টেবল হয়, তাহলে ওই রিজনকে আমরা রিজন অফ কনভার্জেন্স বলি। বুঝতে পেরেছেন? সেটা একটু পরে বুঝবেন, আমরা একটা ম্যাথে গেলে তখন বুঝতে পারবেন। আপনার জাস্ট এটুকু বুঝলেই হলো। তো এটাকে আরেকভাবে, মানে একই কথা, এখানে যে কথাটা লিখছে না, এই পয়েন্টে যে কথা লিখছে না, নিচের পয়েন্টে সেম কথা লিখছে। ইট ডিফাইন্স দ্য রেঞ্জ, একটা রেঞ্জ, এই ধরেন একটা নাম্বার 2 থেকে 5-এর মধ্যে হবে। তার মানে যেমন 3 হইতে পারে, 3.5 হইতে পারে, 2.5 হইতে পারে, এই রেঞ্জগুলোর মধ্যে পড়ছে না। তার মানে এই রেঞ্জে এই নাম্বারটা যদি ভ্যালিড, আমরা যদি কোনো নাম্বার খুঁজি এই রেঞ্জের মধ্যে, তাহলে এই নাম্বারগুলো ভ্যালিড। আমি যদি এবার একটা সিগন্যালের কথা বলি, যে সিগন্যালটা এই রেঞ্জ থেকে এই রেঞ্জের রিজন অফ কনভার্জেন্স আছে, তার মানে এই থেকে এই রেঞ্জের মধ্যে এই সিগন্যালটা স্টেবল। আপনি যদি এর উপরেও নিয়ে যান বা এর নিচেও নিয়ে যান, তখন আর সিগন্যালটা কি হতে পারে, কনভার্জেন্স নাও হইতে পারে। তার মানে এটা আনস্টেবল হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? ওকে, এই জন্য আমাদের রিজন অফ কনভার্জেন্স বের করতে হয়, কারণ আমরা স্টেবিলিটি চেক করতে হয় একটা সিগন্যাল। কারণ স্টেবিলিটি কেন চেক করতে হয়? আমরা একটা আরসি সার্কিট পড়তেছি, আরসি সার্কিট স্টেবল কিনা, এটা মানে আমি যেভাবে বিহেভ করার চেষ্টা করতেছি, আমি সেটাকে আরসি সার্কিটকে আমরা ধরেন ক্যাপাসিটেন্সের মাধ্যমে ফিল্টারিংয়ের কাজ করাইতে পারি, আমরা ফিল্টার ডিজাইন করতে পারি, আমরা হচ্ছে ইনভার্টার ডিজাইন করতে পারি। তখন আমাদের দেখতে হয় কোন রেঞ্জের মধ্যে এটা হচ্ছে ভালো কাজ করবে। এগুলো কমপ্লেক্স জিনিস, এগুলো অ্যাপ্লিকেশনাল বেস জিনিস, আপনাদের না জানলেও হচ্ছে, কিন্তু আমি জাস্ট আইডিয়াটা দিলাম আর কি। ওকে, ওকে, এখন কি বললো এখানে? এখানে বলছে যে ইট ডিফাইন্স দ্য রেঞ্জ অফ এস, মানে এস এর রেঞ্জটা বের করার চেষ্টা করতেছে। এসটা কি? একটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েবল। ওই ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েবলের রেঞ্জটা বের করার চেষ্টা করতেছে। হোয়ার দ্য, দেখেন, হোয়ার দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইজ ভ্যালিড এবং প্রোভাইড ইনফরমেশন, প্রোভাইড স্টেবল সিগন্যাল ইনফরমেশন প্রোভাইড করতে পারে। আমরা প্রথমেও একবার একটা জিনিস পড়ছিলাম, আমরা একটা সিগন্যাল যখন ডেফিনেশন করছিলাম, এই দুইটা টার্ম বলছিলাম যে সিগন্যালটাকে কি হইতে হবে, ভ্যারিয়েবল হইতে হবে সিগন্যালের সংজ্ঞায়, আরেকটা বলছিলাম তাকে ইনফরমেশন ক্যারি করতে হবে। দেখেন, আমরা বলছিলাম নয়েজ, এটাকে আমরা সিগন্যাল বলি না, কারণ এর ভ্যারিয়েবল, এই যেখানে চেঞ্জ করে, কিন্তু এ ইনফরমেশন ক্যারি করে না। তাহলে স্টেবল জিনিসগুলোই ইনফরমেশন ক্যারি করে। তার মানে এটা ভ্যালিড এবং প্রোভাইড ইনফরমেশন দিচ্ছে কিনা একটা সিগন্যাল, সেটা চেক করার জন্য আমাকে কি করতে হয়, তার রেঞ্জটা বের করতে হয়, যে রেঞ্জে সে হবে কি ভ্যালিড এবং তার সিগন্যাল ইনফরমেশন থাকবে। তো তাহলে যে আমি লাইনটা আরেকবার পড়ি, ইট ডিফাইন্স দ্য রেঞ্জ অফ এস হোয়ার দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইজ ভ্যালিড, যেই রেঞ্জের মধ্যে এটা ভ্যালিড হবে, আনস্টেবল হবে না, এবং তার মধ্যে সিগন্যাল প্রপার্টি থাকবে, প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য টাইম ডোমেন সিগন্যাল ক্যারেক্টারিস্টিক। বুঝতে পেরেছেন? টাইম ডোমেন বলতে কি? তাহলে ওই রেঞ্জে যদি আপনি ওটাকে বিহেভ করান, তাহলেই কেবলমাত্র সে টাইম ডোমেনেও আপনার কি হবে, সে এটা ইনফরমেশন ক্যারি করতে পারবে। তার মানে ওই 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 রিজনটাই হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট সুইটেবল রিজন, কারণ সে স্টেবল রিজন এবং সে ইনফরমেশন ক্যারি করতে পারে ওই রিজনে। বুঝতে পেরেছেন? আচ্ছা, রিজন অফ কনভার্জেন্স, রিজন অফ কনভার্জেন্স এগুলো বুঝবেন কি না? আচ্ছা, এর আগে এটা একটু বলাই।
দেখবেন যে আমরা যখন একটা সিগন্যালকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, আচ্ছা রিজন অফ কনভার্জেন্স আসার আগে আমরা কিছু এলিমেন্টারি সিগন্যালের আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা একটু দেখে নিই। তাহলে দেখেন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সূত্রটা দেখছি হচ্ছে এইটা এল এক্স টি, বা আরেক নাম হচ্ছে এক্স অফ এস, সেটাকে আমরা লিখতে পারি কি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট। ও আচ্ছা, এটা কিছুক্ষণ আগে দেখছেন জিরো থেকে, দেখছেন এখানে দেখাইছিল জিরো থেকে। আবার এই সূত্রতে দেখাচ্ছে কোথা থেকে, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট। এই যে সূত্রের মধ্যে যে ভ্যারিয়েশনটা দেখতেছেন, আচ্ছা ফর্মুলাটা আরেকবার একটু রিকল করাই। এটাকে ম্যাথমেটিক্স যখন করবেন তখন দেখবেন যে ম্যাথ স্পেশালি যখন ম্যাথে করবেন তখন দেখবেন যে এই সূত্রটা অ্যাপ্লাই করতেছে। আর যখন আমরা সিগন্যাল সিস্টেম কোর্সগুলোতে যখন দেখবেন, অথবা ডিএসপি, আপনার হচ্ছে ডিএসপি কমিউনিকেশন, রাডার কমিউনিকেশন, অথবা হচ্ছে আরএলসি সার্কিট, এগুলো যখন আপনি অ্যানালাইসিস করতে যাবেন তখন দেখবেন যে এই সূত্রটা অ্যাপ্লাই করছে, যেখানে হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট। তো দুইটা সূত্রে আসলে সেম, অত বেশি ডিফারেন্স নাই। তো ম্যাথমেটিক্সে আমরা কজাল সিগন্যাল নিয়ে কাজ করি, এই জন্য আমরা জিরো থেকে শুরু করি। আর আমরা যখন সিগন্যালার সিস্টেম অথবা এই ধরনের সিগন্যালগুলো মানে প্রপার্টিস, মানে এই ধরনের অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তখন আমরা নন কজাল সিগন্যাল নিয়েও কাজ করতে পারি। তখন আমাদেরকে মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করতে হয়। আর যখন আপনি মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করেন তখন কি এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আছে, সেটাকে আমরা বলি বাইলিটারাল ট্রান্সফরমেশন। কারণ দেখেন দুই পাশ থেকেই, আমি যদি এখানে জিরো হয়, এটার পজিটিভ ইনফাইনাইট দিকেও হচ্ছে আপনার প্রপার্টিসগুলো, ল্যাপ্লাস প্রপার্টিসগুলো দেখার চেষ্টা করতেছেন, নেগেটিভ ইনফাইনাইট দিকেও ল্যাপ্লাস প্রপার্টিগুলো দেখার চেষ্টা করতেছেন। আর এই যে ফুরিয়ার দুই পাশেই করতেছেন, তখন এটাকে আমরা বলি বাইলেটারাল বা টু সাইডেড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। কারণ আপনার যখন কমিউনিকেশন পড়বেন, আপনাদের পরের সেমিস্টারেই পাবেন কমিউনিকেশন, তখন দেখবেন যে আমরা যখন কমিউনিকেশন করি তখন এটার আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস যখন করি তখন আমরা এটাকে ডাবল সাইডেড করি, কারণ এই পাশে যে ঘটনা ঘটে অপোজিট সাইডেও সেম ঘটনা ঘটে। তো আমরা এই জন্য টু সাইডেড ল্যাপ্লাস করি। আর যখন আমরা ম্যাথমেটিক্স রিলেটেড ম্যাথ করার চেষ্টা করি তখন আমরা একটা মানে সূত্র তো একই, দেখেন সূত্রটা আমি এটাকে এইভাবে ভাঙতে পারি কিনা, মাইনাস ইনফাইনাইট থেকে জিরো, বাকি ব্র্যাকেটের মধ্যে এইখানে যা আছে ওইটা পুরোটা এখানে বসে যাবে, প্লাস এভাবে করতে পারি কিনা জিরো থেকে প্লাস ইনফাইনাইট, আবারও ব্র্যাকেটের মধ্যে যা আছে ওইটা। আর ম্যাথমেটিক্সে আরেকটা প্রপার্টিস আছে, আমি যখন আপনার লিমিটগুলো চেঞ্জ করে দিই, জিরো থেকে যখন মাইনাস ইনফাইনাইট করে দিই তখন এর একটা হচ্ছে সাইন চেঞ্জ হয়ে যায়, এর আগে একটা মাইনাস সাইন আছে। তাহলে দেখেন ডিএক্সটি, আচ্ছা এক মিনিট, দাঁড়ান এক মিনিট। তো এটাকে আমরা চাইলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে জিরো ব্র্যাকেট সামথিং টি, আবার জিরো থেকে প্লাস ইনফাইনাইট ব্র্যাকেট টি। তো আমি এবার চাইছি এটার লিমিটটাকে সোয়াপ করে দিতে মানে কি উল্টাই দিতে, জিরো থেকে মাইনাস ইনফাইনাইট। তো আপনি যখন সোয়াপ করে দেন তখন এই লিমিট যে কোনো একটাকে চেঞ্জ করে দিতে হয়, এর আগে চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয়। তো আপনি জিরোর আগে চিহ্ন চেঞ্জ করে দিলে কি কথা, জিরো তো আর মাইনাস প্লাস হয় না, তো জিরোই। তো এটা আসছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, দেখেন ডিটি, আবার এখানেও আছে এক্স্যাক্টলি সেম ওইটাই। আমি এটা যেটা করছি, এই ক্যারেক্টারিস্টিক যেটা ইউজ করছি সেটা ইন্টিগ্রেশনকে মানে প্রপার্টিস, সেটা আপনারা ইন্টারমিডিয়েটে পরে আসা উচিত। তো এটা দেখেন আলটিমেটলি জাস্ট দ্বিগুণ হচ্ছে, বাকি এইটার যে ইকুয়েশন এটার সাথে দুই গুণ করে দিলে ওই ইকুয়েশনটা হয়ে যায় আর কি। এই তো এটাকে বলতেছি আমরা টু সাইডেড ল্যাপ্লাস, আর এটাকে বলছি ওয়ান সাইডেড ল্যাপ্লাস। তো আপনারা যদি কখনো জিরো দেখেন, আমরা ডিল করবো এটা নিয়ে, আমরা এটা নিয়ে ডিল করবো না। এটা যখন ম্যাথমেটিক্স করবো অন সাইড নিয়ে কাজ করব আমরা ডাবল সাইড নিয়ে কাজ করব, বোথ সাইড। কারণ আসলে সূত্র একই, মানে অ্যাপ্লিকেশন একই, জাস্ট এটাতে একটা দুই গুণ হবে, আর এটাতে জাস্ট অলরেডি দুই আপনি কনসিডার করে নিছেন। এটার সাথে এটা কম্পেয়ার করতে গেলে জাস্ট এটাকে দুই দিয়ে গুণ করলে এটা সমান হয়ে যাবে, এই তো। বাকি তো ম্যাথমেটিক্সে এই জন্য মানে এক্সট্রা হ্যাসেলটা নেওয়ার দরকার নেই, আমার ইকুয়েশনের ফর্মুলা তো সেম, ফর্মুলাতে তো চেঞ্জ আসে না, জাস্ট দুই গুণ দেয়া। তো আমি কেন অতিরিক্ত আরেকটা পোর্শন, কিন্তু আমরা সিগন্যালের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন, কারণ সিগন্যালের আমরা দেখছি এই যে ইউনিট স্টেপ সিগন্যাল শুধুমাত্র পজিটিভে থাকে, আবার সেটাকে যদি মাইনাস ইউটি করে দিই তখন নেগেটিভে চলে যায়, তার মানে এই দুইটা জিনিস কিন্তু সেম হয়ে যায় না।
এই জন্য আমরা সিগন্যাল সিস্টেমে কিন্তু আমরা পুরোটা নিয়েই কাজ করি, কারণ আমাদের সিগন্যাল অনেকভাবে চেঞ্জ হয়ে যেতে পারে, ভেরিয়েশন আসতে পারে। ওকে, আচ্ছা, এবার আমরা একটা দেখি, আমরা একটা এগুলা সূত্র, এগুলোকে আমরা সূত্র হিসাবে কাজ করাবো, কিন্তু সূত্রগুলোও আসলে বেসিক ফর্মুলাতে ম্যাথের মতো খাটিয়ে আমরা সূত্রগুলো ব্যবহার করি। কারণ আমরা যখন আপনারা যখন ইন্টারমিডিয়েটে কি পড়ছিলেন, আপনারা যখন ইন্টারমিডিয়েটে আপনার ডিফারেন্সিয়েশনও পড়ছিলেন, তখন আমরা কি সূত্র অ্যাপ্লাই করছিলাম কোনটা? লিমিটের সূত্র থেকে আনছিলাম না সবগুলাকে? ডিএক্স এটাকে এরকম করতে না, লিমিট h টেন্স টু 0 f অফ এক্স প্লাস এইচ ইন মাইনাস এফ অফ এক্স, আর নিচে হচ্ছে এইচ, এরকম সূত্র দিয়ে তো এবার পরে এক্স এফ অফ এক্সের জায়গায় বসাইছিলেন এক্স টু দি পাওয়ার এন, তারপর বসাইছেন সাইন এক্স। এবার এগুলাকেই তো আমরা সূত্র হিসাবে অ্যাপ্লাই করছি। তার মানে আপনার ফর্মুলাতে আপনি সবাইকে বসাইতে হয়, তারপর কিছু সহজগুলোকে যেগুলোকে আমরা বলি এলিমেন্টারি সিগন্যাল, সেগুলোকে আমরা পরবর্তীতে সূত্র হিসাবে অ্যাপ্লাই করবো, যাতে কঠিন ম্যাথগুলা বা কঠিন যেই কোয়েশনগুলো থাকবে সেগুলোকে আমরা সূত্রের যে সলিউশন আছে সলিউশনটা দেখেই অলরেডি ডাইরেক্ট আনসারটা বলে দিতে পারি। বুঝতে পেরেছেন? এটাই হয় আর কি। সূত্র তো বলতে সূত্র না, সবই বেসিক জিনিস থেকে আসে আর কি। ওকে, তো আমরা বেসিকগুলো দেখি, তার মানে আমাদের আসলে অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবো ভালো কিভাবে অ্যাপ্লাই করে আর কি। তো আমাদের সূত্র হচ্ছে এইটা। তো এখন সূত্রদের মধ্যে আমরা প্রথম কোন সিগন্যালটাকে ইউজ করব? দেখেন, আমরা প্রথমে ইম্পালস সিগন্যালটাকে অ্যাপ্লাই করব। তো ইম্পালস সিগন্যালের ক্যারেক্টারিস্টিক তো আপনি আশা করি জানেন, আমরা অলরেডি পড়ে আসছি সেগুলা। তো ইম্পালস সিগন্যাল হচ্ছে এইটা, যখন t সমান 0-তে একটা পালস পাবেন আর বাকি কোনো জায়গায় কোনো সিগন্যাল নাই, এটাই তো। তো এবার আমি যদি এটা বসাই, এটা এখানে বসাই, মানে এখানে বসানো মানে এই যে আমরা এক্স টি এর জায়গায় এখন যদি ইম্পালস সিগন্যালটাকে বসাই, ডেল্টা টি বসাই, তাহলে সিগন্যালটা কেমন হবে? দেখেন, ডেল্টা টি মানে কি? 1 না? কখন 1? শুধুমাত্র 0-তে 1, ঠিক না? ডেল্টা টিটা কখন 1? এটাই তো বসাবেন আপনি যদি এই কোশ্চেনে বসাইতে চান, এভাবেই তো আসবে পরের লাইনটা। এরপর এই যে এটা কখন 1 হয়? অ্যাটলিস্ট 0-তে, আর বাকি কেসগুলোতে তো অলরেডি 0, তাহলে বাকি কেসগুলো তো আমার লেখার দরকার নেই। আর যদি 0-তে 1 হয়, তাহলে দেখেন তো আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা। 1, এই কেসে 1 লিখে দিতে পারি 0-তে। এবার যদি এটা ইন্টিগ্রেশন করেন ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটা ইন্টিগ্রেশন কি হয়? ই টু দি পাওয়ার মাইনাস এটি ডিভাইডেড বাই এ, এটাই তো হবে। এবার এর পাশে বসান, কত থেকে কত বসাবেন? খালি 0 বসাবেন। এখন 0 বসালে কি টি এর জায়গায় 0 বসবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 0 টি। এখন এটা যদি 0 হয় তাহলে এই পুরোটা হয়ে যাবে 1, আর এইখানে আমার মাইনাস এর জায়গায় কত দেখেন তো? মাইনাস এর জায়গায় হচ্ছে এস। আচ্ছা, এত জটিল করে করার দরকার নেই, আমি একটু সহজ করেই বলে দিই। দেখেন, দেখেন এই যে সিগন্যালটা, আমি এখানে কি বসাবো? ডেল্টা বসাবো। ডেল্টা কখন পাবেন? এই 1টা যখন আমরা টি সমান 0 বসাবেন। তো টি সমান আপনি 0 বসাই ফেলেন, টি সমান 0 বসাইছেন। এবার এই জায়গায় বসবে 1, আর এই এস টি জায়গায় বসবে 0, কারণ এই 1টা কখন পাচ্ছেন? যখন টি এর ভ্যালু হচ্ছে 0, তখনই গিয়ে একটা ডেল্টার ভ্যালু পাচ্ছেন 1। তাহলে ডেল্টার ভ্যালু আমি যখন 1 বসাচ্ছি, তাহলে টি এর জায়গায় আমি কি বসানো উচিত? 0 বসানো উচিত, ঠিক না? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস 0 ইন্টু 1, এটার মান কত আলটিমেটলি? ই টু দি পাওয়ার সামথিং 0, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 না অলওয়েজ? তাহলে এটা আলটিমেটলি 1। এবার দেখি ইউনিটের স্টেপটা। ইউনিটের স্টেপটা যদি আমি বসাই, তাহলে দেখেন তো কি আসে। আমি বসাবো এখন ইউটি, এক্স টি এর জায়গায় বসাবো, এই এক্স টি এর জায়গায় বসাবো আমি এখন ইউটি। আচ্ছা, আপনারা কি আমাকে ট্র্যাক করতে পারেন? আমার তো মনে হয় না যে আমি কোথায় কার্সরটা নিচ্ছি, ওটা একটু কঠিন হয়ে যায় না? আচ্ছা, আমি জাস্ট এই মানে লেজারটা দিয়ে দেখাই, আমার লিখারও তো প্রয়োজন নেই। দেখেন, আমরা এখন এখানে বসাবো কি ইউটি এর জায়গায়, ইউটি এর প্রপার্টি এইটা, এটা গিয়ে বসাবো এখন এই জায়গায়। আর এটা কখন হয়? আমরা জানি ইউটি ফাংশনটা দেখতে কেমন। ইউটি ফাংশনটা এরকম না? t
টি এর শুধু পজিটিভ ভ্যালুগুলোতে আছে। সো মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইটের মধ্যে যদি আপনি চিন্তা করেন, কেবলমাত্র প্লাস 0 থেকে পজিটিভ ইনফাইনাইট অবধি এই রেঞ্জের মধ্যে আপনি হচ্ছে টি এর ভ্যালুটা পাবেন, এই ইউটি এর ভ্যালুটা পাবেন। তো দেখেন আমি এই রেঞ্জটা চেঞ্জ করে দিছি, তখন আমি 1 বসাইতে পারি, কারণ এই রেঞ্জে যখন সত্য হয় অর্থাৎ টি এর চেয়ে সমান বা তার বড় হলে তখনই হয়। তো আমি রেঞ্জটা চেঞ্জ করে দিয়ে এই জায়গায় 1 বসাই দিছি। এবার দেখেন আমি যদি ই টু দি পাওয়ার 1টাকে বাদ দেন, ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার মাইনাস এস টি থাকবে ডিভাইডেড বাই এই সহগটা, সেটা নিচে চলে আসবে মাইনাস এস, এটাই তো আসবে। এরপর আপনি বসান কি, লিমিট বসান, লিমিট বসান হচ্ছে 0 থেকে ইনফাইনাইট। এবার যদি আমি 0 থেকে ইনফাইনাইট বসাই তাহলে চেঞ্জ হয়ে যাবে কি, ই টু দি পাওয়ার এস ইন্টু ইনফাইনাইট মাইনাস ই টু দি পাওয়ার এস ইন্টু 0 আর বাহিরের যেটা ছিল 1 মাইনাস মাইনাস এস, এটাই তো। এখন দেখেন ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট, এটা যদি সিগন্যালটা দেখেন ই টু দি পাওয়ার মাইনাস 80 সিগন্যালটা এরকম ডিকে সিগন্যাল না, এটা না। এবার এটাকে যদি টিকে যদি ইনফাইনাইট দিকে নিয়ে যান, এটা আস্তে আস্তে কোথার দিকে চলে যাচ্ছে, এই সিগন্যালটা 0-র দিকে চলে যাচ্ছে না, তার মানে এইটা হয়ে যাবে 0, আর ই টু দি পাওয়ার মাইনাস এস টু দি পাওয়ার 0 যেটা, সেটা হয়ে যায় কি 1, কারণ আমরা জানি কি সামথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ 1, তাহলে এটা হয়ে যাবে। আর এবার যদি আমি সিগন্যালটা নিচের লাইনে লিখি, তারপরে 1 মাইনাস এস ইন্টু 0 মাইনাস 1, ঠিক না? আর এই মাইনাস 1 আর এই মাইনাস 1 হয়ে যাবে প্লাস 1, তাহলে আলটিমেটলি 1/s। তাহলে আমরা যদি বলি এই ইউটি মানে স্টেপ ফাংশনের যদি আপনি ইন্টিগ্রেশন 1/s আসে, আর ইম্পালস ফাংশনে যদি করেন আপনি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শুধু 1 আসে। তো এরকম দুই একটা আপনারা করে দেখেন। আমি একটু বড় ম্যাথে যাই। আচ্ছা, এবার এক্সপোনেনশিয়াল একটা দেখাই, এটা একটু দেখাই। ই টু দি পাওয়ার মাইনাস 80, এখন আমার ফাংশনটা চেঞ্জ হয়ে এক্স টি এর পরিবর্তে বসাবো এইটা। তাহলে আমি যদি বসাই দেখেন তো, আচ্ছা এই যে এটাতেই করি, মাইনাসেরটা করে প্লাসেরটাই করি। তাহলে আমার এখন দেখেন এই যে এখানে তো এক্স টি ছিল, প্রথমে তো সূত্রে তো এক্স টি ছিল, আমি এখন এক্স টির জায়গায় বসাবো কি, এটা বসাবো। তাহলে এইটা বসালে আসলে কি বসাচ্ছেন, 0 থেকে প্লাস ইনফাইনাইট ই টু দি পাওয়ার, আপনি বলতে পারেন যে নেগেটিভ ইনফাইনাইট নেয় না কেন, বলতে পারেন না, কিন্তু নেগেটিভ ইনফাইনাইট আসলে লাগে না, কারণ দেখেন এটা মুছে নি, এখন আমি ফাংশনটা কি কনসিডার করতেছি, ফাংশন এক্স কনসিডার করতেছি। এর আগেটা দেখছিলাম ইউটি, এর আগেটা দেখছিলাম ডেল্টা, এখন আমরা দেখবো যে এক্স সমান হচ্ছে এটি। তাহলে এক্স সমান এটি হলে এই ফাংশনটা আসলে কেমন, এরকম না? এবার যদি আমি এই সূত্রে বসাই, আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সূত্র ছিল এরকম, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, তারপর হচ্ছে এক্স টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। আবার এস টি দেখেন তো, এস টি কেমন, এস টি হচ্ছে ডিকে কিনা, এই পোর্শনটা নেগলেক্টেড হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, তখন আলটিমেটলি এটা 0 থাকে, কিন্তু এটা 0 হয় না, এটা এখানে গিয়ে ডিকে হয়, কিন্তু এটা অনেক গ্রো করে, বুঝতে পেরেছেন? তখন এটা একটা ভ্যালু থাকে। ওকে, এক মিনিট। আর ফর্মুলা করার জন্য আমরা ম্যাথমেটিক্সের হেল্প নিতে পারি, তখন আমরা ওয়ান সাইডেডও করতে পারি, কিন্তু আমরা যখন ম্যাথ সলভ করব তখন হচ্ছে আমরা ডাবল সাইড নিব, ওইটাও চিন্তা করতে পারেন। এটা মুছাতে দরকার ছিল না, আচ্ছা যাই হোক। এখন দেখেন আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এইটা আচ্ছা 0 থেকে চিন্তা করি, সমস্যা নেই। এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখন আমরা এক্স টি এর জায়গায় কি বসাবো, আমরা বসাবো এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এক্স টি এর জায়গায় বসাবো একটা এক্সপোনেনশিয়াল সিগন্যাল ই টু দি পাওয়ার এটি। এখন আপনি বসান, এটা বসান এই জায়গায়, এখন এইটা বসালে আসবে এই ফরম্যাটটা, ঠিক না? আবার এই ফরম্যাটটা দেখেন, এই ফরম্যাটে আপনি যদি মাইনাস কমন নেন, আমরা জানি কি ই টু দি পাওয়ার এম আর ই টু দি পাওয়ার এন, এটা যদি হয় এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এম প্লাস এন
এটা জানেন কি না যে এই সূচকগুলো হচ্ছে যোগ হয়। জি 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 লাগতে পারি। হ্যাঁ, তো সূচক আমি যদি মাইনাস কমন নিয়ে যদি লিখি তাহলে এটা আসে কিনা, এটা আসে। তো এবার পুরোটাকে ধরেন না একটা এক্স, বড় এক্স, ঠিক না? বড় এক্স না, ধরেন বড় একটা এম বা বড় একটা হাতি ধরেন, এটা হাতি। তাহলে আবার সূত্রটা কেমন আসতেছে? এই সূত্রটা মানে ইন্টিগ্রেশনের যে ই টু দি পাওয়ার হাতের নিচে হাতের ই টু দি সহগ। পাওয়ার হাতি ইনটু টি, ঠিক না? এবার ডিটি ডিটি করার চেষ্টা করতেছেন, তার মানে আমরা জানি কি ই টু দি পাওয়ার মাইনাস হাতি টি ইনটু হাতি, মাইনাস হাতি। নিচে হাতি। হ্যাঁ, তো এইটাই আসতেছে। এখন আবার যদি ইনফাইনাইট বসান তাহলে এই ইনফাইনাইট বসালে প্রথমটা হয়ে যাবে 0, আর 0টা বসালে সেটা চলে আসবে 1, তার মানে উপরে আলটিমেটলি 1ই থাকবে। আর এইভাবে আসতো যেটা আগেরটাতে আসছে, এই যে এটাতে মাইনাসে মাইনাসে আবার এই মাইনাস আর বাহিরের এই মাইনাস, দুইটা মাইনাস হয়ে যাবে প্লাস। বাকি তাহলে নিচে হাতিটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে, আর উপরেরটা হচ্ছে প্লাস হয়ে যাবে। এই তো। এবার দেখেন এটাকে আমরা নিয়ে গেছি কোথায়? ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে না? এখন যে এই দেখেন আগে ছিল সিগন্যালটা কি রিলেটেড, দেখেন আগের সিগন্যালটা আমরা শুরু করছিলাম কি দিয়ে? সিগন্যালে কোথাও কোনো টি ছিল না, দেখছেন কি? সরি, এস ছিল না, শুধু টি এর ফাংশন ছিল। এটাকে আমরা টাইম ডোমেন বলতেছিলাম। যখন আমরা টি দিয়ে কাজ করতেছিলাম তখন এই সিগন্যালটা ছিল টাইম ডোমেনে। এটাকে আমরা নিয়ে এসে কোথায় নামাইছি? শুধুমাত্র এসে। কোথাও টি আছে কি? কোথাও টি নেই। তখন এই যে এস নিয়ে চলে আসছেন সেটাকে আমরা কমপ্লেক্স ফুরিয়ার কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে আসছি, যেটা আরেক নাম হচ্ছে আমরা কি করে নিয়ে আসছি? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে ফেলছি। এখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার পর আমরা বলছি যে সেটা রিজন অফ কনভার্জেন্স চেক করতে হয়, আরওসি চেক করতে হয়, ঠিক না? আরওসি যদি চেক করতে হয় তাহলে আমরা ধরেন এখন তো আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে ফেলছি, এখন আরওসি চেক করা মানে কি? কোন কোন ভ্যালুর জন্য সেই এই ফাংশনটা ট্রু হবে। আপনারা যখন ইন্টারমিডিয়েটে পড়ছেন তখন আপনারা এই কনসেপ্টটা পড়ছেন কিনা? ডোমেন আর রেঞ্জ এই কথাটা পড়ছেন কিনা? ডোমেন রেঞ্জ, এই ফাংশনের ডোমেন বের করতে পারবেন কেউ? আমি যদি এস এর জায়গায় এক্স বসাই তাহলে এই ফাংশনের ডোমেন বের করতে পারবেন? আচ্ছা আমাকে বলেন এই ফাংশনটা কখন ইনভ্যালিড হবে? এই যে ফাংশনটা আসছে মানে ল্যাপ্লাস ডোমেনে যে ফাংশনটা আসছে, অথবা আপনার ফ্রিকোয়েন্সি ডোমেনে বা কমপ্লেক্স ডোমেনে যে ফাংশনটা আসছে, যেটা ফাংশনটার নাম হচ্ছে 1/s-a, যেখানে এই এসটা হচ্ছে ভ্যারিয়েবল, আমরা বলতেছি এটা হচ্ছে কমপ্লেক্স ডোমেনে ভ্যারিয়েবল। আচ্ছা সেটা যদি হয় এই ফাংশনটা কখন ইনভ্যালিড হবে? আপনার এস বাদ দেন, এস বাদ দিয়ে এক্স চিন্তা করেন। 1/x-a এই ফাংশনটা কখন ইনভ্যালিড হবে, কখন ইনভ্যালিড করতে পারবেন? যখন x equal a হবে তখন। হ্যাঁ বলেন, কে জানি বলতে লাগছিলেন? বলছে স্যার এক্স আর এক্স x সমান সমান ইকুয়াল এ যখন হবে a তখন। হবে তখন ইনফিনিটি রাইট, হবে। রাইট, থ্যাংক ইউ। যিনি বলতে পারছেন তাও তো পারছেন একটু। আচ্ছা এইটা কখন ইনভ্যালিড হবে? যখন এই নিচের টার্মটা 0 হয়ে যাবে, তাই তো? এই ফাংশনটা কখন ইনভ্যালিড হয়? যখন 1/0 হয়ে যায়। আর 1/0 আমরা জানি কি আনডিফাইন্ড, মানে অসংজ্ঞায়িত। এটাই তো আপনার হচ্ছে আনডিফাইন্ড কেস। এটা ছাড়া বাকি কেসে তো এটা ফাংশনটা ভ্যালিড। ভ্যালিড মানে কি? এটা হচ্ছে মানে আপনার হচ্ছে ইনফরমেশন ক্যারি করতেছে। আর তাহলে আমার কখন ইনভ্যালিড হয়ে যায়? যখন s মাইনাস a ইজ ইকুয়াল টু হচ্ছে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক না? s মাইনাস a ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তখন ইনভ্যালিড হয়ে যাবে। তার মানে কি কখন ইনভ্যালিড হয়ে যাবে? তখন ইনভ্যালিড হয়ে যাবে। আজ কখন ভ্যালিড থাকবে, কখন ইনভ্যালিড হবে? s সমান যখন a হয়ে যাবে, যেটা আপনি বললেন মাত্র। তার মানে ভ্যালিড কখন থাকবে? ভ্যালিড থাকবে সব ভ্যালু, s এর সব ভ্যালুর জন্য এক্সেপ্ট কোন ভ্যালু? এক্সেপ্ট মাইনাস It's not equal. a, এই ভ্যালুর জন্য। তখন আমরা এটাকে কিভাবে লিখি? তখন আমরা এইভাবে লিখি না? আপনারা যখন ইন্টারমিডিয়েটে যখন ডোমেন বের করছেন এখন এভাবে লিখি না?
যে এক্স যেন এক্স এক্স ফাংশন অফ আর, অর্থাৎ রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার নিতে পারবেন এক্সেপ্ট এক্স নট ইকুয়াল টু 0, এটা বলি না? এক্সেপ্ট এরকম করে ডোমেন ইয়ে করি না? তাহলে আমরা এটা যদি আবার আপনি যদি আরওসি বের করার চেষ্টা করেন, আরওসি কি কোন কোন ভ্যালুর জন্য এটা সত্য, আপনার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা করার পর কোন কোন ভ্যালুর জন্য আপনার এই ফাংশনটা, যে ফাংশনটা ল্যাপ্লাস করে পাইছেন সেটা ভ্যালিড হবে। তাহলে আমি বলতে পারি আরওসি সমান হবে কত? আরওসি সমান হবে হচ্ছে অল আর এক্সেপ্ট এ, কারণ এ এর জন্য সত্য হবে না, বাকি সবার জন্য সত্য হবে। অল আর বলতে কি বোঝাচ্ছে? অল রিয়েল ভ্যালু, বুঝতে পেরেছেন? এটা তাহলে আরওসি কত? আরওসি সমান হচ্ছে আর মাইনাস এ, এটা ব্র্যাকেট দিয়ে এই বোঝাচ্ছি হচ্ছে এইটাকে বাদে যতগুলো রিয়েল ভ্যালু আছে সবগুলোই সত্য, সব ভ্যালু বসাতে পারবেন। ওকে, এটার কত বলতে পারবেন কেউ একজন? আরওসি কত হবে? আরওসি হবে হচ্ছে এস, এস এর সব ভ্যালু, এস সব ভ্যালু নিতে পারবেন এক্সেপ্ট 0 ছাড়া, 0 ছাড়া সব ভ্যালু নিতে পারবেন, ঠিক না? এটা 0 হয়ে গেলে প্রবলেম, বাকি সবগুলোর জন্য তো ট্রু। বুঝছেন কিনা আমার কথাটা? জি স্যার। ওকে, এগুলো লাগবে না, এগুলো করার দরকার নেই, সাইন কস দিব না পরীক্ষা। আচ্ছা, কস এইটি যে সূত্রটা, এটা জানা থাকা উচিত। তো এইগুলা, এই যে সূত্রগুলা, এগুলাকে পরবর্তীতে আমরা সূত্র হিসেবে অ্যাপ্লাই করব, বুঝতে পেরেছেন? এই যে পাইছেন স্টেপ ফাংশনের জন্য 1, সরি ইম্পালসের জন্য 1, স্টেপের জন্য 1/s, এই যে ই টু দি পাওয়ারটা মাত্র করলাম 1 - s। তো তো এগুলো রিজন অফ কনভারজেন্সটা আমি যদি দেখি, সেটা হচ্ছে এইটা হচ্ছে সকল ভ্যালু এক্সেপ্ট হচ্ছে -a, এইটা হচ্ছে কি, এটা সকল ভ্যালু আর এক্সেপ্ট মাইনাস, সরি এটা হচ্ছে a আর এটা হচ্ছে -a, এরকম। তো এটার কনভারজেন্স যদি দেখেন, এটাকে দুইভাবে ভাগ করা যায়, s - a স্কোয়ার - b স্কোয়ার সূত্র, আর s + a। তাহলে এটাকে 0 করানো যাবে না, তার মানে r সমান হইতে পারবে না, মানে s সমান হইতে পারবে না দুইটা কেস, একটা হচ্ছে s সমান a হইতে পারবে না এবং s সমান -a হইতে পারবে না। তখন আমরা এটাকে অনেক এইভাবে লিখি যে রিজন অফ কনভারজেন্স হবে হচ্ছে s এর সকল ভ্যালু এক্সেপ্ট -a আর +a, এটা হইতে পারবে না, বুঝতে পেরেছেন? ওকে, আমরা আরেকটা ম্যাথ করব, এটা অলরেডি এই ধরনের ম্যাথ, এটাতে সুবিধা হয়েছে, এটা এক্স্যাক্টলি যেটা দেখছেন সেটাই, এখানে যেটা করছেন সেটাই, কারণ আমরা অলরেডি 0 থেকে চিন্তা করতেছি। তো এটা সেম আসবে। কেন সেম আসবে? আপনি সাথে গুণ দিয়েছেন কি ইউটি না? ইউটি হলে আমরা জানি কি, ইউটি হলে তো নেগেটিভ পোর্শনে থাকে না কিছু, পজিটিভ থেকে থাকে। তার মানে এই লাইনটা যদি আপনি ইকুয়েশনে যদি অ্যাপ্লাই করতেন, কোন ইকুয়েশন xt e - st dt, এটা যদি অ্যাপ্লাই করতেন, তাহলে এই যে আমরা যেহেতু জানি 0 এর নেগেটিভ পোর্শনে কোনো ভ্যালু থাকবে না, তার মানে এটাকে আমরা নেগেটিভ পোর্শনের জন্য বাদ দিয়ে দিতে পারি, শুধুমাত্র পজিটিভ পোর্শনের জন্য চিন্তা করতে পারি। তখন আমরা বসাইতে পারি ইউটি এর জায়গায় এটি, সরি ইউটি এর জায়গায় শুধুমাত্র 1 বসাইতে পারি আর এসটিটা থেকে যাবে, এটাই তো। আর এইটা দেখেন, এটা এক্স্যাক্টলি এটা কিনা, আমরা মাত্র যেটা করলাম এটাই তো, দেখেন সেম ম্যান। ও জাস্ট এখানে একটু পার্থক্য আছে, এখানে কি আছে, এখানে a এর ভ্যালু নেগেটিভ আর ওইখানে ছিল a এর ভ্যালু পজিটিভ, এটা ইন্টিগ্রেশন করতে পারবেন না। দেখেন এটাকে যদি একটু কমন নিই, এরকম আসবে না, সূচকগুলো কমন হয়ে যাবে, তখন হয়ে যাবে s + a। স্যার আপনার ইয়াটা আসে না। কি আসতেছে না? আসছে তো, আসছে আসছে। আচ্ছা, s - a এটা লিখে যাবে না? আচ্ছা, এখন আমি একটু রিজন অফ কনভারজেন্সটা আরেকটু ব্যাক যাই, একটু আইডিয়া তো পাইছেন রিজন অফ কনভারজেন্স মানে কি। আপনি প্রথমে এটাকে টাইম ডোমেন থেকে ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাবেন, মানে ল্যাপ্লাস ডোমেন বলতে কি বোঝাচ্ছি, ফ্রিকোয়েন্সি ডোমেনে, অর্থাৎ অ্যাসেট ডোমেনে, অ্যাসেট ডোমেনে নিয়ে যাবেন। অ্যাসেট ডোমেনে নেওয়ার পর যে ফাংশনটা পাইছেন সেটা কোন কোন ভ্যালুর জন্য ভ্যালিড হয় সেটা বের করবেন। অনেক সময় ভ্যালিডটা বের করা কঠিন হয়ে যায়, কারণ সব ভ্যালুর জন্য ভ্যালিড হয়, তখন আমরা উল্টা কাজ করি। যেমন এটার জন্য যেটা দেখলাম
এই যে এটার জন্য 1s প্লাস এ, এটা দেখেন এস এর ভ্যালু যাই বসেন সবার জন্যই ভ্যালিড, কিন্তু কখন ইনভ্যালিড হয়ে যাবে, যখন এস এর ভ্যালু মাইনাস এ হয়ে যাবে, তখন আমরা ভ্যালিডগুলো না চিন্তা করি, ইনভ্যালিডগুলো চিন্তা করি, তখন আমরা রিয়েল ভ্যালু থেকে ইনভ্যালিডটা বাদ দিয়ে দিই, এইভাবে করি। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা এগুলাকে দেখবেন যে এক মিনিট আমাকে একটু সময় দেন, আমি একটু আবার ইয়াতে যাই। এক মিনিট। পানি নাই নাকি? আচ্ছা তাহলে আমরা যাই রিজন অফ কনভার্জেন্সটা আরেকবার একটু যাই। আচ্ছা এখন এক মিনিট, দেখতেছেন আমার ডিসপ্লে? জি স্যার। দাঁড়ান, এখন রিজন অফ কনভার্জেন্সটা আমরা একটু ফর্মাল ডেফিনেশনের মাধ্যমে আগাই। তো ফর্মাল ডেফিনেশন কি ছিল? ফর্মাল ডেফিনেশনে অ্যাবসলিউট ইন্টিগ্রেবল হইতে হবে, ঠিক না? ইন্টিগ্রেবল, আচ্ছা অ্যাবসলিউট ইন্টিগ্রেবল হইতে হবে, তার মানে এর মানে কি বোঝাচ্ছে? আমি যে ফাংশনটা নিব এফটি, সেটা মাস্ট বি কি হইতে হবে? ইন্টিগ্রেবল হইতে হবে। ইন্টিগ্রেবল মানে কি? মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইটের মধ্যে এর একটা ভ্যালু থাকতে হবে, ফাইনাইট ভ্যালু। সেটা কিন্তু আমরা যখন ফুরিয়ার, গতদিন আমরা যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়ছি তখন আমরা লিখছি যে এই কন্ডিশনটা ফিল আপ করতে হয়, সেটা যদি না হয় তাহলে সেটা কনভার্জেন্স হয় না। বুঝছেন সেটা? আচ্ছা সেটাকে আমরা একটু ফর্মাল ডেফিনেশনের মাধ্যমে দেখাই। তো আমরা দেখলাম কি, ফুরিয়ার ট্রান্সফরমেশনের সামনে আমরা বললাম যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের কথা বলছি। ফুরিয়ার ট্রান্সফরমেশনে আমরা দেখলাম যে একটা ফাংশন ফুরিয়ার ট্রান্সফরমেশন হইতে হবে বা এটা ভ্যালিড হবে, কখন ভ্যালিড হবে? যখন একে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইটের মধ্যে আপনি এফ অফ টিকে কী করতে পারবেন? ফাংশনাল ভ্যালু এফ অফ টিকে ইন্টিগ্রেবল করতে পারবেন। ইন্টিগ্রেবল হওয়া মানে কি? এই ইনফাইনাইটতে ছোট ভ্যালু বা একটা ফাইনাইট ভ্যালু থাকবে। ফাইনাইট বুঝতে পারছেন? ইনফাইনাইট ভ্যালু না, কিন্তু একটা রিয়েল ভ্যালু থাকতে হবে, ফাইনাইট ভ্যালু। এখন আমরা এই কন্ডিশনটা এই কন্ডিশন তো কার জন্য ছিল? ফুরিয়ার ট্রান্সফরমেশনের জন্য ছিল। তখনই আমরা বলতে সে একটা কনভার্জেন্স হবে। আর কনভার্জেন্স সিগন্যালগুলোরই কেবলমাত্র ফুরিয়ার করা যেত, কারণ আমরা বলছিলাম কি কনভার্জেন্স সিগন্যাল কোনগুলা? আইদার পাওয়ার সিগন্যাল অথবা এনার্জি সিগন্যাল, এই দুইটা সিগন্যালই হচ্ছে কনভার্জেন্স সিগন্যাল, অর্থাৎ এইগুলাকে হচ্ছে স্টেবিলিটি আছে। আর আমরা তো ল্যাপলাস কি জন্য ইউজ করতে পারি? এই সিগন্যালগুলোর জন্য করতে পারি, আনস্টেবল সিগন্যালগুলোর জন্য করতে পারি। তাহলে আমরা তো দুইটার জন্য করতে পারি। এখন তাহলে আমার কন্ডিশনটা আনতে হবে যেগুলো কাদের হচ্ছে আরওসিটা বা স্টেবল হবে, কেবলমাত্র এইগুলোই হবে। আর এইগুলো কার জন্য অ্যাপ্লাই করতে পারতাম? ফুরিয়ার ট্রান্সফরমেশনের জন্য। অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফরমেশনেই কেবলমাত্র করা যেত পাওয়ার সিগন্যাল আর এনার্জি সিগন্যালের, অন্য সিগন্যালগুলো কিন্তু করা যেত না। কিন্তু ল্যাপলাসের সবগুলো করা যায়, পাওয়ার সিগন্যালও করা যায়, এনার্জি সিগন্যালও করা যায়, আবার নর পাওয়ার নর এনার্জি সিগন্যালও করা যায়। কিন্তু আমি যদি সেটাকে বলতে চাই স্টেবল হইতে হবে, স্টেবল হইতে হলে তাকে তো এই দুইটা কন্ডিশনের মধ্যে পড়তে হবে। আর এই দুইটা কন্ডিশন পড়া মানে কি? সে ফুরিয়ারের কন্ডিশনের মধ্যে পড়া,
তাহলে ফুরিয়ারের যে কন্ডিশনটা ছিল যে একটা ফাংশন ফুরিয়ার হবে কিনা সেটা ছিল এইটা, যে তাকে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল হইতে হবে। তো এইটা যদি হয় তাহলে আমাদের আরওসি হওয়ার কন্ডিশনও সেটা, অর্থাৎ সে কনভার্জেন্স হবে কিনা। আরওসির আরেক নাম কি, সে স্টেবল হবে কিনা। আরওসি যদি থাকে কোনো একটা রেঞ্জের মধ্যে, সে যদি রিজনাল কনভার্জেন্স শো করে তাহলে সে স্টেবল। তাহলে স্টেবল হওয়ার জন্য আরওসি থাকতে হবে, আর আরওসি থাকতে হলে তাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন যে কন্ডিশন সেটা ফিল আপ করতে হবে, আর সেটা ফিল আপ করার জন্য তার কন্ডিশন ছিল এইটা। তাহলে আমি দেখতে হবে যে কোন কন্ডিশনে আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনও এই কন্ডিশনটাকে ফিল আপ করাইতে পারে। বুঝতে পারছেন? ওকে, তো আমি জাস্ট কেটে দিলাম কেন? তাহলে ফুরিয়ার ট্রান্সফরমেশন থাকার কন্ডিশন কি? ফুরিয়ার ট্রান্সফরমেশন থাকার কন্ডিশন হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট যে সিগন্যালটা আপনাকে দিবে এক্সটি, তাকে একটা পজিটিভ টার্মে নিয়ে তাকে হচ্ছে মানে অ্যাবসোলিউট করে নিয়ে, অ্যাবসোলিউট ইন্টিগ্রেবল বলছি তো, তো প্রথমে অ্যাবসোলিউট করে নেবেন, তারপর তাকে ইন্টিগ্রেশন করবেন। সেটা যদি ভ্যালিড হয়, ভ্যালিড হওয়া মানে কি ফাইনাইট হইতে হবে, তবেই কেবলমাত্র তার ফুরিয়ার থাকবে। আর ফুরিয়ার ট্রান্সফরমেশন থাকা মানে সেটা একটা স্টেবল সিগন্যাল। তাহলে ল্যাপ্লাসের জন্য এই কন্ডিশনটা সত্য, স্টেবল হওয়ার জন্য বা রিজন অফ কনভার্জেন্স বের করার জন্য। তো রিজন অফ কনভার্জেন্স যদি আমরা বের করতে চাই, আগে আমরা দেখি যে ফুরিয়ার আর ল্যাপ্লাসের মধ্যে সম্পর্ক কেমন ছিল। এরকম ছিল, ল্যাপ্লাসে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এক্স অফ টি, এখানেও এক্স অফ টি ছিল, ওইখানেও এক্স অফ টি ছিল, আর এইখানে শুধুমাত্র যে ওমেগার জায়গায় বসছিল এস, এস ওমেগা টি, এটাই তো। তাহলে এসকে যদি আমরা ভাঙি, দেখেন তো, আচ্ছা এটা একটু সুন্দর করে করে দেখাইতে হবে। এই এই প্রুফটা আপনাদের পরীক্ষায় আমি একটু দিব, বেশি বড় প্রুফ না, এক লাইনের প্রুফ। দাঁড়ান দাঁড়ান, এটা একটু অন্য খাতায় দেখাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা একটু এখানে শর্ট পেজ, আচ্ছা একটা নতুন পেজ নিই। একটা নিউ স্লাইড নিয়ে দাঁড়ান। দেখতেছেন তো না? তাহলে রিজন অফ কনভার্জেন্সের হওয়ার মানে রিজন অফ কনভার্জেন্স বের করার সত্য কি, বা স্টেবিলিটি বের করার কন্ডিশন কি, সেটা হচ্ছে এই ফাংশনটাকে এক্স অফ টি কে অ্যাবসোলিউট হইতে হবে, অ্যাবসোলিউট ইন্টিগ্রেবল হইতে হবে বা লেস দেন জিরো হইতে হবে। এটা কার জন্য ছিল? এটা ছিল ফুরিয়ার ট্রান্সফরমেশনের জন্য, আর সেটাই হচ্ছে আরওসি বের করা সত্য, সেটাই স্টেবিলিটি আর কি। ওকে, এখন আমরা দেখি যে আমাদের ফুরিয়ার ল্যাপ্লাসের মধ্যে সম্পর্ক কেমন ছিল। আমরা মাত্র দেখছি যে ল্যাপ্লাস সমান, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সময় আমরা এইভাবে লিখতে পারতাম যে এক্স অফ এস মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট ই টু দি পাওয়ার সরি এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। কিন্তু আমাদের ফুরিয়ারটা কেমন ছিল? ফুরিয়ার ট্রান্সফরমেশন ছিল এক্স অফ এফ মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট ই টু দি পাওয়ার সরি এক্স অফ টি, আর এই যে এখানে যে এক্সটা বসতেছে, এইখানে অন্য কালার দিয়ে দেখাই, এখানে যে এক্সটা বসতেছে সেটা আসলে ফুরিয়ারের এক্স, নট এই যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের, নট কিন্তু ল্যাপ্লাসের। তো আমরা দেখি সেটাকে আগে, এটাকে আসলে ফুরিয়ারে নিয়ে যায়, এই এক্স অফ এসকে ফুরিয়ারে নিয়ে যায়। তো মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এক্স অফ টি ই টু দি পাওয়ার এস, আবার এস সমান আমরা মাত্র না বললাম, এস সমানকে আমরা কি লিখতে পারি? এস সমান লিখতে পারি সিগমা প্লাস জে ওমেগা, এ প্লাস জে ওমেগা। তো এটাকে আমরা লিখি সিগমা প্লাস জে ওমেগা ডিটি, এটুকু তো বুঝছেন। এরপর হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট এটু আছে, এক্স অফ টিও আছে। এরপর এটাকে ভেঙে দিলাম, আমরা যেভাবে যেরকম ই টু দি পাওয়ার এম ইন্টু এন লিখতে পারছি, উল্টাটাও করতে পারি না? এটা থেকে এটাতেও যেতে পারি না?
তো আমরা এটাকে উল্টাটাতে যাচ্ছি, মাইনাস জে ওমেগাটা আগে লিখতেছি, জে ওমেগা ই টু দি পাওয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কি লিখতে পারি, সিগমা, এটা লিখতে পারি না? না দাঁড়ান, আগেরটা আগে লিখি, পরেরটা পরে লিখি, নাহলে আপনাদের কনফিউজ হতে পারে, এর জন্য একটু ভয় লাগে। তাহলে এক মিনিট, তাহলে দেখেন ই টু দি পাওয়ার আমি কি লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস সিগমা লিখতে পারি কিনা, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা লিখতে পারি কিনা, ডিটি। এখন দেখেন এটার সাথে কম্পেয়ার করি, এটা ছিল কি এক্স টু দি পাওয়ার টি, ফুরিয়ারটা এটা হচ্ছে ফুরিয়ারটা কেমন ছিল, এক্স টু দি পাওয়ার টি ই টু দি পাওয়ার জে এস ওমেগা ছিল না, মাইনাস জে ওমেগা ছিল, জে ওমেগা ডিটি, সরি এখানে একটা টি হবে, এখানেও একটা টি হবে, মানে এর বাইরে একটা টি হবে আর কি, এখানে একটা টি হইতো, এখানেও একটা টি ঢুকতো, এখানেও একটা টি ঢুকতো, এই তো। এখন দেখেন কম্পেয়ার করেন, এবার আসলে আমরা কম্পেয়ার করব, এটা আছে, এটা আছে, এখানেও এটা আছে, ওকে গুড, এখানে যতটুকু আছে এইটুকু আছে, এখানে এক্সটি থাকার কথা, এই পুরোটা হবে এক্সটি, আমি যদি ফুরিয়ার সাথে কম্পেয়ার করি, এটা ফুরিয়ারের এক্সটি, আর তাহলে এইভাবে এটাকে যদি নতুন একটা এক্স প্রাইম ধরে নিই, এক্স প্রাইম টি, তাহলে এটাকে আমি ফুরিয়ার বলতে পারি না, এটা অনেকটা ফুরিয়ারের সাথে মিলে গেছে না, এই নতুন ফুরিয়ার ট্রান্সফরমেশন, এটা বলতে পারেন কিনা? দেখেন এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, আমি যদি এই পুরোটাকে এক্সটি ধরে নিই, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন এক্স্যাক্টলি সেম কিনা? জি স্যার। তাহলে এই যে ফুরিয়ারের যে এক্সটিটা, অর্থাৎ এইটা আমি এখানে বসাবো, আমি নিচের লাইনে করতেছি। আচ্ছা এবার আমি বসাই, ব্র্যাকেট রাখলাম, ই টু দি পাওয়ার এটাই বসাই, মিনিট, আমার কি বসবে, এক্স অফ টি, আচ্ছা এটাকে নতুন করে এক্স প্রাইম দিয়ে রাখি যাতে হচ্ছে কনফিউজ না হন, এটাকে এক্স প্রাইম ধরছিলাম, এটাও সেই এক্স প্রাইম, আর ভিতরে তাহলে এক্স টি, আর ই টু দি পাওয়ার কি বসতেছে, মাইনাস সিগমা টি ডিটি ডেল টি শুড বি লেস দেন অর ইনফাইনাইট, এইটাই তো, এই কন্ডিশনটা ফিল আপ করতে পারলে আরওসি, আমরা তাহলে এটাকে আরওসির হচ্ছে কন্ডিশন বলতেছি, রিজন অফ কনভার্জেন্সের কন্ডিশন এইটা। এটা দেখেন তো, এই সিগন্যালটা যদি আমি কোনো একটা সিগন্যাল হয়, এটা কি ই টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট মাইনাস টি না, সেটা আসলে কি ধরনের সিগন্যাল, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে সিগন্যাল কিনা, এরকম সিগন্যাল কিনা? আচ্ছা আর অত কিছু লাগবে না, আপনারা পরীক্ষায় আমি যদি আরওসি চাই তাহলে এইটুকু লিখে দিবেন, এটাও বাদ দেন, আর কিছু লাগবে না। তাহলে আরওসির কন্ডিশন যদি আমি বলি, বা আরওসি কি, আরওসির কন্ডিশন কি, আরওসির কন্ডিশন হচ্ছে আমি যে ব্র্যাকেটের মধ্যে যেটা ঢুকাচ্ছি সেটাই, এটাই হচ্ছে আরওসির কন্ডিশন। তাহলে একটা সিগন্যাল যদি আরওসি বের করতে হয়, তাকে এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে, অর্থাৎ ফাংশনের সাথে ওমেগা এক্সটি গুণ দেওয়ার পর এটাকে কি হতে হবে, ইনফিনিট থেকে, সরি গুণ দেওয়ার পর যে তারপর তার ইন্টিগ্রেশন করলে সেটার ভ্যালুটা কি হতে হবে, ইনফিনিট থেকে ছোট হইতে হবে। বুঝতে পেরেছেন? শুধু এটুকু লিখলেই হবে। আপনারা প্রথমে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা লিখবেন, তারপর এইটাকে এইভাবে ভাঙবেন, ভাঙার পর এটার সাথে কম্পেয়ার করবেন, কম্পেয়ার ভ্যালু এইখানে এটা বসাবেন, আর এবার এটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দেখাই দিবেন। বুঝতে পেরেছেন? সেটা আমি সেভ করে দিই, এটাকে কীভাবে সেভ করে জানি, এক মিনিট, কোশ্চেনটা কিরকম থাকবে স্যার এটার? ফাইন্ড দ্য কন্ডিশন অফ আরওসি বা ডিফাইন আরওসি। তো আরওসি ডিফাইন করতে বললে আমরা বলবো যে আরওসি হওয়ার কন্ডিশন হচ্ছে একটা ফাংশনকে অ্যাবসলিউট ইন্টিগ্রাল হতে হবে, কন্ডিশন তাহলে এইটা, এবং এইটাকে এখন ফুরিয়ার ল্যাপ্লাসের মাধ্যমে, এটা তো ফুরিয়ারের জন্য ছিল, সেটাই আবার ল্যাপ্লাসের জন্য, তো সেটাকে যদি আমার তাহলে অ্যাবসলিউট ইন্টিগ্রাল করতে হয়, তখন আমাকে ফুরিয়ারেরটাকে ভাঙতে হবে, সরি ল্যাপ্লাসেরটাকে ভাঙতে হবে, ভাঙার পর ফুরিয়ারের সাথে কম্পেয়ার করতে হবে, নতুন যে এক্সটিটা সেটাকে বসাবেন, আর এক্সটিকে বসানোর পর দেখাবেন যে এটাকে ইনফিনিটি ছোট হইতে হবে, এটাই আমার হচ্ছে কিসের কন্ডিশন, এটাই হচ্ছে আমার ল্যাপ্লাসের
সরি, এটা কিসের কন্ডিশন? এটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন। রাইট, এটা হচ্ছে আরসি এর কন্ডিশন। ওকে, আই হোপ বুঝতে পারছেন। তার প্রপার্টিসগুলো একটু পড়ে নিয়েন, প্রপার্টিসগুলো আর লাগবে না আপনাদের। আমি শুধু বলবো যে লাস্টের হচ্ছে লাল কালারের যে 3টা ম্যাথ আছে না, এই ম্যাথগুলো একটু করেন, এই 3-4টা ম্যাথ। আর এর মধ্যে যে কোনো একটা ম্যাথ আমি আর একটা করেই দিই, এটা করে দিই, এটা একটু কমপ্লেক্স আছে, ঠিক আছে? এটা করে দিয়ে শেষ করে দিচ্ছি। তাহলে আরওসিটা একটু দেখেন, আমি আসলে আপনাদের পরীক্ষার জন্য একটু, আচ্ছা একটু পরে বলতেছি সেটা। এটা অলরেডি আমি করে দিছি, একটা পজিটিভ এ দিয়ে করে দিছি, আপনি এখন নেগেটিভ এ দিয়ে করবেন। এটা হচ্ছে নেগেটিভ সিগন্যাল, তাহলে এটা কিভাবে হবে এটা কেউ বলতে পারবেন? এটাকে যদি করতে চাই তাহলে আগেরটা যদি আমি মাথায় রাখি তাহলে কিভাবে হবে? কেউ বলতে পারবেন কি? এরকম ম্যাথ তো স্যার ইয়েতে ছিল, ফুরিয়ারে ছিল না স্যার? হ্যাঁ, ফুরিয়ারে একটা জাস্ট ফুরিয়ারে হচ্ছে ইকুয়েশনটা একটু চেঞ্জ আছে না? ফুরিয়ারে হচ্ছে এই জায়গায় হচ্ছে সবই সেম, ফুরিয়ার আর ল্যাপ্লাসের মধ্যে তো অত পার্থক্য নাই। এখানে শুধু জে ওমেগা বসছিল, আর এইখানে এটাতে বসবে হচ্ছে দুইটা, এখানে বসবে এস ওমেগা, এই সরি এস এস টি, এখানে ছিল জে ওমেগা। তো এক্স্যাক্টলি সেম, আপনাদের রিপিট কোশ্চেন আসলে আপনাদের জন্য বেশ ভালোই হয় আর কি, একটা পারলে দুইটাই পারবেন। আমি চেষ্টা করছি ওইরকম করেই দিতে। তো এই ধরনের ম্যাথগুলো করে আসেন, এই এটি টিএটি ইউটি, এই যে এই ধরনের ম্যাথগুলো। আচ্ছা আমি একটা তো এটা তো একটা করে দিছি, এটা একটা করে দিছি, তো এটা আচ্ছা আমি একটু শর্টকাটে একটু বলি। প্রথমটা কি করছিলাম? প্রথমটা হচ্ছে ই টু দি পাওয়ার, না ই টু দি পাওয়ার বলার দরকার নেই, এক্স টিটা আমরা করছিলাম কি ধরছিলাম, ই টু দি পাওয়ার এটি, আর এটা কি ইউটি ধরতে পারেন, ইউটি। তো এটার ইকুয়েশন আমরা কি দেখছিলাম? এটা হচ্ছে 1 মাইনাস এস মাইনাস এ। সেটা যদি মনে না থাকে আমি একটু সামনে নিয়ে যাই। এই যে আমাদের যখন ফাংশনটা ছিল এটি, দেখেন এস মাইনাস এ, এই যে এখান থেকে করে পাইছিলাম। ও আচ্ছা, এখানে বলি এটাকে রিজন অফ কনভারজেন্সে নিচেরটাকে গ্রেটার দেন 0 হইতে হয়, নট ইজ ইকুয়াল টু 0। আমরা আবার দেখলাম যে সেটাকে আবার কি হইতে হয়, ইনফাইনাইটের ছোট, আবার যেহেতু ইউটি দিয়ে গুণ দিবেন, এই যে দেখেন ইউটি দিয়ে গুণ দিবেন, তাহলে কি আবার পজিটিভও হইতে হবে না, তার মানে গ্রেটার দেন 0 হইতে হবে। নেগেটিভগুলো নিতে পারবেন না কিন্তু, তার মানে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি এটা এটা যদি হয়, সরি আচ্ছা আমরা মাত্র দেখলাম হচ্ছে এক্সটি যখন হচ্ছে ই টু দি পাওয়ার এটি হয়, তখন এর হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আছে 1 এস মাইনাস এ, আর সেটার সাথে যদি ইউটি গুণ দিয়ে দেন তখনও আসে হচ্ছে সেম 1 এস মাইনাস এ, কিন্তু তখন আপনার রিজন অফ কনভারজেন্স কোথায় চলে যায়? রিজন অফ কনভারজেন্স চলে যাবে এস মাইনাস গ্রেটার দেন 0। নট ইজ ইকুয়াল টু 0 ছিল আগে, এখন হয়ে যাবে গ্রেটার দেন 0। কেন গ্রেটার দেন 0 হয়ে যাবে? কারণ আপনি ইউটি দিয়ে গুণ দিচ্ছেন, এই ইউটি দিয়ে গুণ দিচ্ছেন, এটার সাথে যদি ইউটি থাকে আর কি, তখন নেগেটিভগুলো নিতে পারবেন না। তখন আমাকে নিতে হবে রিজন অফ কনভারজেন্স চলে আসবে কত, এস গ্রেটার দেন এ। এরপর আমি যদি এবার যদি এ এর জায়গায় মাইনাস এ বসাই আর ইউটিটা যদি পজিটিভই রাখি, তখন কি হবে? তখন এটা চেঞ্জ হয়ে যাবে, এ এর জায়গায়, এখানে তো মাইনাস এ ছিল, এখন এ এর জায়গায় বসাবো। আর দেখেন পজিটিভ এ এর জন্য এখানে বসতেছে কি, এ হচ্ছে মাইনাস হয়ে, তাহলে এবার এখানে যদি আমি দেখি তাহলে এভাবে লিখবো না, মাইনাস ইন্টু মাইনাস এ, তার মানে 1 প্লাস এস প্লাস এ। দেখেন এটাও আমি করে দিছিলাম, আমি তো সেভ করি নাই, এটাও করছিলাম। কারণ দেখেন এখানে যদি দেখেন চেঞ্জ হইতো কি, এটা মাইনাস আসতো, আর তো কিছু চেঞ্জ হইতো না। তখন এটা যদি মাইনাস কমন নিতেন তাহলে এটা প্লাস হয়ে যেত, এটা প্লাস মানে এটা প্লাস, আর এটা প্লাস মানে এখানে ভিতরে প্লাস, আর বাকি তো সবই সেম। তো একটা পারলে সবগুলোই পারবেন আর কি, একই ধরনের ম্যাথ। তো এটার জন্য কেমন হবে, নিচেরটা এটা মাস্ট বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু কি হইতে হবে, এস প্লাস এ মাস্ট বি গ্রেটার দেন রিজন অফ কনভারজেন্স যদি আমি বের করতে বলি, এস বি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। তার মানে এসকে কি হইতে হবে, এসকে হইতে হবে মাইনাস লেস দেন এ চেয়ে বড়। বুঝতে পেরেছেন? দেখেন এই যে ও সেটা আবার প্লেনে দেখাবেন কিভাবে? আপনাদের যে আমি প্লেনটা দেখাইতে বলছি, তো এই পাশে থাকে সিগমা আর এই পাশে থাকে হচ্ছে জে ওমেগা। দেখেন
তো এটাকে আমরা কি বলতেছিলাম, এস মাস্ট বি গ্রেটার দেন এ। তাহলে মাইনাস এ না, মাইনাস এ বরাবর একটা দাগ টানে, এটা মাইনাস এ, তাহলে কি হতে হবে, এর বড়গুলা। বুঝতে পেরেছেন? আচ্ছা আরেকটা করে দিই, একটা করলে বুঝতে পারবেন। তো এটার জন্য কেমন হবে দেখেন তো, এটার জন্য এবার চেঞ্জ হচ্ছে কি ইউটি না, ইউটি তো চেঞ্জ হচ্ছে। হ্যালো, আছেন কি না? জি স্যার ইউটিউব। ওকে, দেখাই। এক মিনিট। আচ্ছা আচ্ছা, এটা একটু করি, চলেন। এটাও বেশি সময় লাগবে না। তো এটা করার জন্য কি টুলস অ্যাপ্লাই করবেন দেখেন তো, কন্ডিশন কি হবে, এটার আগেটার মধ্যে পার্থক্য কি ছিল। দেখেন আমার সূত্র তো মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিট, এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এবার এটা বসবে, এই পুরো এক্স টি এর জায়গায় পুরো এটা বসবে, এখন বসান, এটা বসান। এখন দেখেন এটা হচ্ছে ইউটি মাইনাস হয়ে গেছে না, তার মাইনাস হলে আমরা জানি কি ইউটি যখন প্লাস ছিল তখন এটা ছিল না, এটা তো ইউটি। এখন ইউটি যদি মাইনাস করেন তাহলে এটা কি হয়ে যায়, রিফ্লেক্ট হয়ে যায় না। আমরা এগুলো পড়ছি, রিভার্সিং বলি না, বা রিফ্লেকশন মিররিং বলতাম না। তখন এটা দেখেন কন্ডিশন কত থেকে কত থেকে, জিরো থেকে মাইনাস ইনফিনিটের জন্য সত্য না, বা আমি এভাবে বলতে পারি মাইনাস ইনফিনিট থেকে জিরো এই কন্ডিশনের জন্য সত্য, এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। কখন আমরা যখন এক্স টি এ বসাবো, কি এক্স টি এ বসাবো ই টু দি পাওয়ার এটি ইন্টু ইউ মাইনাস টি। এটুকু বুঝছেন কিনা এটা যখন বসাচ্ছে? জি জি। আচ্ছা, খুবই ভালো। তাহলে ডিটি দাঁড়ান, একটু স্লো করছে। আচ্ছা, এখন আমি বললাম কি, আমি যখন এটা রিভার্সিং করে দিই, আমি যদি এখন এটাকে রিভার্সিং করে দিই তাহলে কি হবে বলেন তো? মাত্র বললাম রিভার্সিং বলতে কি, এই ইন্টিগ্রেশনের রেঞ্জটা চেঞ্জ করে দিব। বলতে পারবেন কি হবে? জিরো থেকে পজিটিভ ইনফিনিট। রাইট। আমি যদি এখন এটাকে কি করে দিই, জিরো থেকে পজিটিভ ইনফিনিট করে দিই, তাহলে আমার কি কি জায়গায় চেঞ্জ আসবে বলতে পারবেন? যতগুলো টি আছে সেগুলোর আগে মাইনাস বসবে। ওকে, এখানে একটা এমনি বরঞ্চ সবগুলোর আগে মাইনাস বসে আর কি, লিমিটের আগেও মাইনাস বসে, এভাবেও মাইনাস বসতো। তো এটা তো চিন্তা করার দরকার নাই, কারণ মাইনাস জিরো বলতে তো কিছু নাই, মাইনাস আর প্লাস জিরো, আর তাহলে মাইনাস ইনফিনিটে চলে যাবে এখন পজিটিভ ইনফিনিটে, আর যত জায়গায় আপনার টি আছে সেই জায়গায় বসে যাবে। এখানে আমাদের কি ছিল, পজিটিভ টি ছিল, এটা হয়ে যাবে মাইনাস এটি, আর ইউটি তো ওয়ানই, কারণ এই কন্ডিশনের জন্য তো আমি ওয়ান বসাচ্ছি, এই কন্ডিশন নেওয়ার পরেই তো আমি ওয়ান বসাচ্ছি, ঠিক না? এই কন্ডিশনে বুঝতেছেন কিনা? আমি বুঝলো, আপনাদের এক্সপ্রেশন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটু একটু আরেকবার দেখাই। আচ্ছা, এখন দেখেন এই আমার আরেকটা ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এটা মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিটের জন্য ওয়ান। দেখেন আমি যখন রিভার্সিং করে দিছি, ইউটি ছিল অরিজিনালি তো ইউটি, আমি যখন মাইনাস ইউটি করে দিচ্ছি তখন এই কন্ডিশনটা কখনো কোথা থেকে কতর জন্য সত্য হয়ে যাচ্ছে, কতর জন্য ওয়ান। দেখেন তো, জিরো থেকে মাইনাস ইনফিনিটে না। তো আমি এখন তাহলে ই টু দি পাওয়ার এইটি থাকলো, আর ইউটি এর জায়গায় এখন কি বসাই দিতে পারি, ওয়ান বসাই দিতে পারি, কারণ ওই কন্ডিশনে নিয়ে আসছি না, জিরো থেকে মাইনাস ইনফিনিটি থেকে জিরো অবধি, আর ওই জায়গায় তো ইউটি ওয়ান, আর এসটিকে আগের মতো রেখে দিলাম, জাস্ট এই জায়গায় আমি এটা বসাইছি। আর এই কন্ডিশনটা ওয়ান কেন বসাচ্ছি, কারণ এই কন্ডিশনে মাইনাস ইনফিনিট থেকে প্লাস জিরো অবধি, মাইনাস ইনফিনিট থেকে জিরো অবধি ইউটি হয় ওয়ান, মাইনাস ইউটি হয় ওয়ান।
এটুকু বুঝছেন কিনা? এবার আমরা কি করব, আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রপার্টিটা অ্যাপ্লাই করব, অর্থাৎ আমি লিমিটগুলোকে সোয়াপ করে দিব। তখন এটা হয়ে যাবে পজিটিভগুলো হয়ে যাবে নেগেটিভ, নেগেটিভগুলো হয়ে যাবে পজিটিভ। ই টু দি পাওয়ার এটি থাকলো, এটা হয়ে যাবে মাইনাস এটি, আর এটা হয়ে যাবে কি ই টু দি পাওয়ার এস টি, এটা হয়ে যাবে। এটুকু তো বুঝছেন, বাকিগুলো ডিটি, এটা বুঝছেন কিনা? এরপর জাস্ট টি এর জায়গায় সলভ করে দিছি, মাইনাস টি বসাচ্ছি। এবার দেখেন তো কমন যদি নিই, আমি এরকম লিখতে পারি কিনা, ই টু দি পাওয়ার এস মাইনাস এ আর আপনার হচ্ছে এদিকে হচ্ছে ডিটি। এটুকু বুঝছেন কিনা আমাকে সেটা বলেন। লিটারের কমনে ঠিক হয়ে গেল স্যার, ওই এস মাইনাস এর পরে একটা টি হবে না? আপনাদের প্রপার্টিটা একটু দেখাই আগে, না হলে বুঝবেন না। রিভার্সিং দ্য লিমিট, রিভার্সিং, আচ্ছা রিভার্সিং না, সোয়াপিং, সোয়াপিং দ্য ইন্টিগ্রেশন প্রপার্টিস, সোয়াপিং দ্য ইন্টিগ্রেশন প্রপার্টিস। ডিসপ্লে কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, properties for exponential function। এগুলো কি দেখতে পাচ্ছেন? বড় করে দেন স্যার, ছোট ছোট ভালো তো পাচ্ছি না কোথাও। আচ্ছা দাঁড়ান। আচ্ছা আমরা কোথায় করতেছিলাম? আচ্ছা এটা করে ফেলি, ওদের জন্য ওয়েট না করি। তাহলে এটা করলে কেমন আসবে বলেন তো? আচ্ছা এটাকে ইনভার্সে রাখি, কারণ ইনভার্সে রাখার প্রয়োজনীয়তা কেন সেটা একটু পরে বলতেছি। 1 মাইনাস এস, এটা 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 করলে প্রবলেম আছে আপনাদের? কোনো প্রবলেম নাই। এরপর এটাকে যদি ইনভার্স করেন, এটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এস, আর এইদিকে আসবে হচ্ছে 1 বাই এস। এটুকু বুঝছেন কিনা? সরি 1 বাই এস না, এ প্লাস এস নেগেটিভ। এরপর এটা কি করতে হবে, লিমিট অ্যাপ্লাই করবেন না, কোথা থেকে 0 থেকে ইনফাইনাইট। এবার দেখেন এই ইনফাইনাইট অ্যাপ্লাই ও হ্যাঁ 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 রাইট এ মাইনাস এস। তো এবার এটা অ্যাপ্লাই করেন, এটা টেন্ডস টু 0 চলে, আপনি যদি ইনফাইনাইট বসান তাহলে এটা হয়ে যাবে 0 আর এটা হয়ে যাবে 1, এবং সেটা যদি বসান তাহলে পাবেন হচ্ছে মাইনাস এস এ মাইনাস এস, আর এইদিকে এটা হয়ে যাবে হচ্ছে 0 মাইনাস 1। আপনি যদি মাইনাস মাইনাসে যদি আলটিমেটলি কাটেন তাহলে থাকতেছে কি 1 বাই এ মাইনাস এস কিনা, এটুকু তো বুঝছেন নাকি? এখানে একটা সরি এখানে একটা মাইনাস আছে। আচ্ছা দাঁড়ান একটু আর একটু পরিষ্কার করে করি। আচ্ছা রেকর্ড দেখলে বুঝতে পারবেন, কিন্তু না বুঝে থাকলে আর একটু বলেন, আমি আসলে আরেকবার স্যার একটু উপর থেকে নিচে গেছেন তো লাইনে, আবার লাইন নিচে থেকে উপরে আসছেন, ফাইন বাই লাইন একটু করা যায় না? হ্যাঁ আচ্ছা 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 দেখি স্যার রেজাল্ট -1 বাই s করে ফেলছেন আপনি, গুড। আচ্ছা আমি একটু আরেকটু করে দিই, যারা হচ্ছে বুঝতেছে না।
এটা করে শেষ করে দিই। আচ্ছা এটা দেখেন এইটুকু অবধি বুঝছেন কিনা? আচ্ছা এইটুকু, আচ্ছা আচ্ছা আরেকটু মুছি। আচ্ছা এটাকে যখন আমি লিমিট সোয়াপ করছিলাম তখন আমি কি দিছিলাম, মাইনাস করে দিছিলাম আগে দিয়ে, আর বাকিগুলো চেঞ্জ উল্টাই দিছি আর কি, অল্টার করে দিছি। তখন কি হয়ে গেছিল, এটা 0 থেকে ইনফাইনাইট হয়ে গেছিল, ই টু দি পাওয়ার এটি হয়ে গেছে এটা, আর এটা হয়ে গেছিল কি ই টু দি পাওয়ার মাইনাস এসটি ডিটি। আমি আগে লিখে ফেলি তারপর বলছি ই টু দি পাওয়ার এইভাবে লিখতে পারি কিনা, এটা কি ভুল লিখছে কিনা রাইট লিখছে আমাকে কেউ একজন বলেন, ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিভাবে লেখা যায়, মাইনাস এস মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ টি 0 থেকে ইনফাইনাইট, এটুকু আছে কিনা? তবে যদি ইনফাইনাইট বসান তাহলে এইভাবে হয়ে যাবে কিনা, আমি যদি মাইনাসটা কমন রাখি, বের করে নিয়ে আসি কনস্ট্যান্টটা, তাহলে এটা এমন হয়ে যাবে কিনা, এটা 0 হয়ে যাবে, এটা মাইনাস 1 হয়ে যাবে কিনা, এটুকু ঠিক আছে কিনা? কারণ ইনফাইনাইট বসালে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট বসালে এটা এক্সপোনেনশিয়াল ডিকের কারণে এটা হয়ে যাবে 0, আর ই টু দি পাওয়ার 0 বসালে সেটা তো হয়ে যায় আমরা জানি 1, তো এই কারণে এটা 0, এটা হচ্ছে মাইনাস 1। তো সেটা যদি হয় তাহলে ফাংশনটা এখন কেমন দেখতে, এরকম কিনা, মাইনাস আমি যদি আগের ফরম্যাটটা রাখার চেষ্টা করি তাহলে একটু ভুল লিখছি কিনা দাঁড়ান, মাইনাস এটি, আহা ভুল করছি তো, কেউ তো বললেন না স্যার আমার তো আসলে হ্যাঁ হ্যাঁ s মাইনাস a 1 মাইনাস ঠিক আছে 1 বাই s মাইনাস, ঠিক আছে আমি বলতেছি আমি ভুল করছি, আপনারা খেয়াল করলেই হইতো। আচ্ছা আমি বলি কোথায় ভুলটা করছি। উপরে স্যার যে সেকেন্ড লাইন, আমি অলরেডি একবার Second line আছে। দেখেন এখানে অলরেডি একবার সোয়াপ করে ফেলছি, আবার কেন করছি, আমি তো সোয়াপ করছি, আমি ওদিকে খেয়ালই করিনি। দেখেন এইটা তো আমার মেইন ফরম্যাট ছিল, এটা সোয়াপ করে এটা পাইছি, আবার ওটাই কেন সোয়াপ করতে যাচ্ছি, এখানে তো ভুল করছি, ঠিক না? আচ্ছা স্যার ডাইন পাশে আবার সলভ করা হয়ে গেছে। হ্যাঁ দুইবার সোয়াপ করা হয়ে গেছে, এই জন্য আমার ওইটা মেইন ফাংশন যেরকম ওইটা চলে আসছে। তো আমার তো সোয়াপ অলরেডি এখানে শেষ, আমি আবার কেন সোয়াপ করব? আচ্ছা তো এটা আপনাদের কনফিউজ ক্রিয়েট করতে পারে। তো এটাকে ইন্ডিকেশন করেন, এটাকে করার পর এইভাবে আসতেছে না, আমি জাস্ট এই লাইনটা দেখেন, নিচের লাইনটা ইনফাইনাইট। এবার আমি যদি কমন নিই কি আসতেছে ই টু দি পাওয়ার, আমি যদি মাইনাস কমন নিই তাহলে থাকতেছে এ মাইনাস এস টি ডিটি, এটা ঠিক আছে কিনা? ঠিক আছে, কারো কোনো প্রবলেম থাকা উচিত? এবার ঠিক আছে। এরপর ইন্টিগ্রেশন করলে আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি, নিচে আসতে হচ্ছে মাইনাস এ মাইনাস এস, আর এখানে চলে আসতে হচ্ছে ভিতরে 0 মাইনাস 1, এটুকু আসতো কিনা? জি স্যার ঠিক আছে। এরপর আলটিমেটলি কত আসতো, আলটিমেটলি এখানে মাইনাস মাইনাস কাটা গিয়ে এ মাইনাস এস আসতো, এটাই তো আসতো না? এবং আমি যদি আগের ফর্মেটে রাখার চেষ্টা করতেছি তাহলে আমি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে এস মাইনাস এ করছি, এইটুকু বুঝছেন কিনা? এইটুকু বুঝছেন? ঠিক আছে স্যার। রাইট, তাহলে এটা রিজন অফ কনভার্জেন্স আগেরটার মতোই, এটা মাস্ট বি গ্রেটার দেন 0 হইতে হবে, ঠিক না? অথবা আপনি যদি মাইনাস সহ কনসিডার করেন আমরা করি, তার মানে 1 মাইনাস এস মাইনাস এ, এটা যদি কম্পেয়ার করেন তাহলে এই নিচেটাকে কি হইতে হবে, গ্রেটার দেন অর সরি লেস দেন হইতে হবে, কারণ এটা ইউটির দিকে, মাইনাস ইউটির দিকে। তাহলে আমরা নিতে হবে মাইনাস এস মাইনাস এ মাস্ট বি লেস দেন 0 হইতে হবে। আর এবার যদি আমি উভয় পাশে সোয়াপ করি, মানে ইন্টিগ্রেশনের লিমিটকে চেঞ্জ করে দিই, মাইনাস 1 দিয়ে যদি গুণ দিই বা এটাকে যদি ইনভার্স করে দিই তাহলে কি হবে, এস মাইনাস এ মাস্ট বি গ্রেটার দেন 0, তার মানে আগেরটাই কন্ডিশন, মাস্ট বি এ হইতে হবে। বুঝতে পেরেছেন রিজন অফ কনভার্জেন্স? আপনি দুইভাবে নিতে পারেন, আপনি চাইলে মাইনাস থেকে উপরে বাদ দিয়ে, যেহেতু অলরেডি মাইনাস বাদ দিয়েছেন তাহলে ইউ এটা মাস্ট বি গ্রেটার দেন হইতে হবে, আর যদি আপনি নিচে মাইনাস সহ চিন্তা করেন তাহলে নেগেটিভ ইউকে কনসিডার করতে হবে। ওকে, আরেকটা ম্যাথ করে দিই, এটা করে দিই, তারপর আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা এবার দেখেন আমি দ্রুত করার চেষ্টা করতেছি, মাইনাস থেকে প্লাস ইনফাইনাইট। এবার দেখেন এটার সাথে কি গুণ আছে, ইউটি গুণ আছে না? তাহলে আমি কি ইন্টিগ্রেশন পুরোটা নেওয়ার দরকার আছে? পুরোটা নেওয়ার দরকার নাই, আমার শুধু পজিটিভ না শুধু পজিটিভ নিলেই হবে। তাহলে টি ই টু দি পাওয়ার মাইনাস 80
আর আগের যে সূত্রের যেটা, এটা তো এক্স এর মধ্যে ঢুকবে ইনটু 1। এটা এই 1টা কেন, ইউতে যে জিরো কন্ডিশন অ্যাপ্লাই করছেন তার জন্য, জিরো থেকে বড় কন্ডিশনের জন্য, তার জন্য 1। আর বাহিরের সূত্রের যে ফাংশনটা রয়ে গেছে এসটি, এটা রয়ে গেছে না ডিটি। এটুকু বুঝছেন কিনা? এরপর দেখেন, আমি যদি ই এরগুলো কমন নিই, মাইনাস এ প্লাস এস টি, এটুকু ঠিক আছে কিনা? তো এই ফরম্যাটটা এখন দেখতেছেন, এটা কিসের ফরম্যাট? টি ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস টি। এটা এখন ইউভি এর ফরম্যাট, এটা ইউ, এটা ভি। লিয়ের যদি করি, এল ই এ টি, লিয়ের যদি করি এক্সপোনেনশিয়াল সবার পরে আসে, তো এটা হয়ে যাবে ইউ আর এটা হয়ে যাবে ভি। তো ইউভির ফর্মুলাটা আমরা আপনাকে এই জন্য আগেও একবার বলছি, করে নিয়েন। তো ইউকে রাখতে হয়, ভিকে ইন্টিগ্রেশন করতে হয়, মাইনাস ভিকে ইন্টিগ্রেশন করতে হয়, ইউকে ডিফারেন্সিয়েশন করতে হয়, এই হোলটার আবার কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। এটা তো জানেন না? তাহলে এই পুরোটাকে আমরা ধরে নিলাম ভি, আর এটাকে ধরে নিলাম ইউ। তাহলে ইউকে রাখলাম, এটাকে কি, এটাকে হচ্ছে কি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে কত আসবে, মাইনাস এ প্লাস এস প্লাস এ লিখলাম, এস প্লাস এ, আর এটা হচ্ছে কত উপরে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ। এটাও ঠিক আছে না? লিমিটটা কত, লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফাইনাইট। এরপর এবারে এইটুকু পোর্শন, এটুকু কাজ শেষ। এরপর এইটুকুর কাজ করেন। এটাকে করলে ইউটিকে যদি ডিফারেন্সিয়েশন করে কি থাকে, 0 থেকে ইনফাইনাইট। ইউকে এবার ভিতরে ইউটি এর ডিফারেন্সিয়েশন করতে হবে না? ইউটি এর ডিফারেন্সিয়েশন করলে কি থাকবে, 1 থাকবে, ঠিক না? আর আপনি যদি এবার এর ইন্টিগ্রেশন করেন, এটা কি ভি এর ইন্টিগ্রেশন করেন, ভি এর ইন্টিগ্রেশন করলে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ ডিভাইডেড বাই এস প্লাস এ, আর হোলটার এবার আবার ডিফারেন্সিয়েশন হবে ডিটি। তো আমি এখান থেকে চাইলে 1 মাইনাস এস প্লাস এ কমন নিয়ে নিতে পারি, এ মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এটুকু কমন নিয়ে নিলাম। এরপর ভিতরটা যদি আবার হোল ইন্টিগ্রেশন করি, তাহলে আবার রিপিটেড আসবে মাইনাস এস প্লাস এ ই টু দি পাওয়ার এস প্লাস এ, এটা আসবে। লিমিট কত বসাবেন, লিমিট বসাবেন 0 থেকে ইনফাইনাইট। এবার দেখেন আমি লিমিটগুলো যদি অন্য কালার দিয়ে বসাই, এটা যদি বসাই তাহলে ইনফাইনাইটের জন্য কি হয়ে যাবে, ইনফাইনাইটের জন্য আমি লিখতে পারি এটা হয়ে যাবে 0, আর এই 0-র জন্য কি হয়ে যাবে, 0-র জন্য হয়ে যাবে -1 না? তাহলে টি হয়ে যাবে এস মাইনাস, একটু জায়গা দরকার ছিল। আচ্ছা, এটা কি আপনারা পারবেন নাকি একটু পুরোটা করে দিই? আচ্ছা, টিটা থাকলো, এটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, তাহলে টি মাইনাস এস প্লাস এ এটাই থাকতেছে, আর একবার ইনফাইনাইট বসালে আসবে 0, আর এখানে আসবে -1। এটা গেল এই পোর্শন। তারপরে প্লাসের পোর্শনটুকু করি, প্লাস 1/s, একবার প্লাসে আসতেছে একবার মাইনাসে আসতেছে, খুবই ভালো। তাহলে এইটুকু লিখতে পারি কিনা, s স্কোয়ার মাইনাস a স্কোয়ার, নিচেরটা এটা লেখা যায় কিনা বলেন কেউ একদম? না না, s স্কোয়ার মাইনাস a স্কোয়ার না, তো a প্লাস বি হোল s প্লাস হোল স্কোয়ার মাইনাস যদি কমন নেন তাহলে আলটিমেটলি মাইনাস থাকতেছে। এরপর যদি বসান, লিমিট বসান, তাহলে কত আসবে, যে কত আসতেছে বলেন তো? একবার ইনফাইনাইট আর একবার হচ্ছে 0, তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে, একবার হচ্ছে ইনফাইনাইটের কারণে 0 আর এটার কারণে 1, তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে, আচ্ছা দাঁড়ান এক মিনিট, আপনাদের ডাইরেক্ট ইকুয়েশনটাই লিখে দিই এখানে। দাঁড়ান, স্লো করতেছে একটু। হ্যালো,
আছেন কি আপনারা? জি স্যার আছি। স্যার আছে। আচ্ছা, তাহলে আলটিমেট স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আর কতক্ষণ ওই অফিস থেকে বেরোবো তো 10টা বাজে অফিস শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, শেষ করে দিচ্ছি। তো আলটিমেটলি দেখেন থাকতেছে কি, থাকতেছে হচ্ছে s প্লাস a হোল স্কয়ার আর উপরে থাকতেছে 1। এখন এটা যদি আবার রিজন অফ কনভারজেন্স বের করেন, কি হবে রিজন অফ কনভারজেন্স, কি একজন বলতে পারবেন? এটারও তো রিজন অফ কনভারজেন্স সেম, আবার এটারও রিজন অফ কনভারজেন্স সেম আসবে, দুইটা পোর্শনেরই। তাহলে বলেন তো কি হতে পারে রিজন অফ কনভারজেন্স? নিচেরটা মাস্ট বি গ্রেটার দেন 0, কারণ দেখেন ইউটি আছে, আবার এটাকে হচ্ছে বড় হইতে হবে ইউটির চেয়ে। তাহলে দেখেন আমি বলি s প্লাস a হোল স্কয়ার মাস্ট বি গ্রেটার দেন 0, এটাই তো হইতে হবে। তারপর আমি যদি এবার করি উভয় পাশে ধরেন রুট করি, তো 0 রুট করলে সে 0ই থাকে। আলটিমেটলি হচ্ছে একবার হচ্ছে রুটের জন্য প্লাস, একবার হচ্ছে মাইনাস। তাহলে আমাকে নিতে হবে কোন দিকে, এস এর ভ্যালু হইতে হবে মাইনাস এর চেয়ে বড় এবং এর চেয়ে ছোট। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন কিনা? মাইনাস এর থেকে বড় হবে। দাঁড়ান এক মিনিট। জিরো তো আর প্লাস মাইনাস হয় না, সরি এখানে একটু ভুল হবে। তাহলে এটাকে যখন রুট করছি উভয় পাশে, তাহলেই তো এই স্কোয়ারটা চলে গেছে, তাই না? এখান থেকে তো নেগেটিভ বের হবে, এখান থেকে বের হলে পজিটিভই বের হবে। আচ্ছা, এস মাস্ট বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0, একই মাইনাস এর চেয়ে বড় হইতে হবে, রিজন অফ কনভারজেন্স। বুঝতে পেরেছেন? এটার জন্য সেম, এটাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, এটা হচ্ছে এস প্লাস a must be greater than 0, which is s minus a must be greater than 0, সরি মাইনাস a থেকে বড়। এটা বুঝছেন কিনা? তো এখানে সবচেয়ে ক্রুশিয়াল ইম্পর্টেন্স ছিল এখানে, বুঝেন না? ওইটুকু বুঝবো না স্যার, আরো সি লাস্ট একটু বুঝবো না। আরো সি হইতে হলে কি হইতে হবে, নিচেরটা মাস্ট বি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু গ্রেটার 0 এর চেয়ে বড় হইতে হবে, ইজ ইকুয়াল 0 হইতে পারবে না, 0 হইতে পারবে না এবং 0 এর চেয়ে ছোট হইতে পারবে না। কারণ ছোট হইতে পারবে না কারণ ইউটি আছে, আর 0 হইতে পারবে না কারণ এটা 0 হয়ে দিলে ইনভ্যালিড হয়ে যায়। তো এই কন্ডিশনটা যদি মাথায় রাখেন, তাহলে মাথায় রাখলে আমার এটাকে হইতে হবে s প্লাস a মাস্ট বি হোল স্কয়ার মাস্ট বি গ্রেটার দেন 0। আমি যদি উভয় পাশে রুট করি তাহলে থাকতেছে হচ্ছে s প্লাস a মাস্ট বি গ্রেটার দেন 0। রুটে তো আর প্লাস মাইনাস হয় না, তাহলে রুটের একটাই, তার মানে s প্লাস a মাস্ট বি গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে s মাস্ট বি মাইনাস a এর চেয়ে বড়, আর ওসি হচ্ছে s মাস্ট বি গ্রেটার দেন মাইনাস a। বুঝতে পেরেছেন? আপনারা এই, আমি আরো সহজ করে দিই, আপনারা হচ্ছে এই একটা দুইটা তিনটা এই প্রথম চারটা এগুলোও করার দরকার নেই, এই চারটা করে আসেন। বুঝছেন? চারটার মধ্যে তো প্রথম দুইটাতে একবারে সহজ, এগুলো অলরেডি সূত্র। তার মানে হচ্ছে এইটা, এইখানে হয়তো আমি ভ্যালু চেঞ্জ করে দিব, এখানে a এর জায়গায় 2 দিয়ে দিতে পারি, 3 দিয়ে দিতে পারি। আপনি যদি a দিয়ে পারেন 2 দিয়েও পারবেন, 3 দিয়েও পারবেন। বুঝতে পেরেছেন? এই দুই তিনটা করে আসবেন। ওকে, আপনাদের সাজেশনের ব্যাপারটা একটু বলি তাহলে। আমি এই লেকচার বন্ধ করতেছি।